হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি হ্যালো। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, গুড, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। Fine. ঠিক আছে, আমরা একটু কথা বলবো এই নিয়ে। ম্যানেজমেন্ট কম্পেনসেশন, এটা আমাদের ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের একেবারেই লাস্ট স্টেজ, হ্যাঁ? দ্যাট ইজ ডোমেস্টিক অর্গানাইজেশনের ক্ষেত্রে। ইভেন মাল্টিনেশনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে একই একই কথা প্রযোজ্য। কারণ কম্পেনসেশন ছাড়া, হ্যাঁ, কম্পেনসেশন ডিজাইন করা ছাড়া যদি অল দ্যাট ইজ আদার এলিমেন্টস কে তুমি ফিক্স করো, ডিজাইন করো, দ্যাট উইল নট ওয়ার্ক আনটিল ইউ জাস্ট ডিজাইন দিস management compensation, that is compensation to the managers as well as to the workers or employees. ঠিক আছে, দুরকম যদি আমরা স্ট্র্যাটেজি বলেছি একটা বিজনেসের, কর্পোরেট লেভেলের স্ট্র্যাটেজি এন্ড বিজনেস ইউনিট স্ট্র্যাটেজি। সো কর্পোরেট লেভেলের স্ট্র্যাটেজি the employees or ম্যানেজার এবং বিজনেস ইউনিটের ম্যানেজার অ্যান্ড দেয়ার সাবঅর্ডিনেটস, আলটিমেটলি ওদেরকে যদি তুমি স্যাটিসফাই না রাখতে পারি আমরা, তাহলে আদার যে এলিমেন্টগুলো, হ্যাঁ, সেগুলো দ্যাট ইজ ইফেক্টিভ হবে না, যেটা কার্যকরী হবে না। সো though it's in the last one, but it's an important one, very influential one. ঠিক আছে, the component or element of management control system. And goal set করা, প্রত্যেকটা অর্গানাইজেশন গোল সেট করে, হ্যাঁ, whether it's a small organization or large organization. Okay, so ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের অবজেক্টিভ বা রোলই হচ্ছে এই গোলটা অ্যাচিভ করার জন্যে both managers and then workers and shareholders and the managers and workers, এদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ ডেভেলপ করা, কোঅর্ডিনেশন ডেভেলপ করা, কেমন, এবং যারা ইনভলভ, ইনফ্যাক্ট সিইও থেকে একেবারে বটম লাইন যে ওয়ার্কার আছে ওই পর্যন্ত, ওদেরকে মোটিভেট করার কাজটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম। যেন এটা বিহেভিয়ারাল, দ্যাট ইজ সায়েন্স বলা যায়, যে বিহেভিয়ারাল অ্যাকাউন্টিং আমরা বলছি, দ্যাট ইজ মোস্টলি ডিপেন্ড অন দ্য বিহেভিয়ার। ওকে, সো বিহেভিয়ার ইমপ্রুভ করতে চাইলে, হ্যাঁ, অন্যান্য এলিমেন্টস গুলোর সাথে সাথে তোমাকে একটা সাউন্ড কম্পেনসেশন সিস্টেম মাস্ট বি ডেভেলপড, অবশ্যই ডেভেলপ করতে হবে। কেমন, ওয়ার্কার যারা ইনভলভ, সিইউ থেকে আমরা বলছি যে একেবারে লোয়ার লেভেল এমপ্লয়ি পর্যন্ত, ওদেরকে যদি মোটিভেট করা না যায়, স্যাটিসফাই করা না যায়, তাহলে এখানে যে গোল অ্যাচিভ করার বিষয় বা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার বিষয়, সেটা ইটস নট পসিবল অ্যাট অল। বুঝতে পেরেছ? এখন এই কম্পেনসেশন আমরা আসছি কি কি ইনক্লুড করবো সেখানে। এখন এই কম্পেনসেশন এমন, এটা কিন্তু মিসলেড হতে পারে। যেমন ধরো কোনো একটা অর্গানাইজেশনে ম্যানেজারদেরকে কম্পেনসেট করা হচ্ছে, হ্যাঁ, বাট ম্যানেজার আর নট ওয়ার্কিং ইন অর্ডার টু অ্যাচিভ দ্য অর্গানাইজেশন গোল, বা যে পথে ম্যানেজার কাজ করছে সেটা গোলকে লিড করছে না, হ্যাঁ, অথচ ম্যানেজাররা কম্পেনসেটেড, সাউন্ডলি কম্পেনসেটেড। আবার এমন হতে পারে যে ম্যানেজার দে আর ওয়ার্ক হার্ড বাট দ্য গোল not yet achieved, or strategy not properly implemented, but managers or and its subordinates, they were working hard, হ্যাঁ, কিন্তু গোল অ্যাচিভ হয় নাই। Since the goal was not achieved, so in that case the manager might be not rewarded, হ্যাঁ, সেক্ষেত্রে কম্পেনসেশন সেখানে স্যাটিসফ্যাক্টরি কম্পেনসেশন নাও থাকতে পারে। তো সো এই যে বিষয়টা, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমেরই এখানে এটা রোল, ইম্পর্টেন্ট রোল টু ডিজাইন সো দ্যাট দ্য ম্যানেজার্স অ্যান্ড সাবঅর্ডিনেটস দে সিক গোল কনগ্রুয়েন্স। আমরা গোল কনগ্রুয়েন্স পড়ে এসেছিলাম। গোল কনগ্রুয়েন্স, that is the consistency of goal of both organization and the
ওয়ার্কফোর্স, হিউম্যান রিসোর্স, এমপ্লয়িজ, ঠিক আছে? দুজনের গোল এখানে এক জায়গায় মিলতে হবে, ইন্টিগ্রেটেড হতে হবে। সো এই কাজটা ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমেরই কাজ, যে কোঅর্ডিনেট করা বিটুইন দিস টু বাই হোয়াট, বাই দিস ইম্পর্টেন্ট টাস্ক। এই টাস্কটা কি? ডিজাইনিং দ্য ইনসেন্টিভ প্ল্যান, ইনসেন্টিভ কন্ট্রাক্ট, মানে কম্পেনসেশন সিস্টেম। ঠিক আছে? তো এই নিয়ে একটু আমরা ব্রিফলি আলাপ করবো এখানে। একটু আমি একটু তোমার 2 মিনিট সময় নিচ্ছি, একটু দাঁড়াও। হ্যাঁ। সো দেখো, আহ, যে এখানে যে বিষয়টা বলছিলাম যে যাদেরকে কম্পেনসেট করার প্রয়োজন, ঠিক তাদেরকেই যাতে করা হয়, যারা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনে আর গোল অ্যাচিভমেন্টে যারা ডিরেক্টলি প্রোভাইডিং দেয়ার রিপোর্টস, হ্যাঁ, এবং সেই কম্পেনসেশনটা যাতে রাইটলি তাদের জন্যই হয়, সেই জন্য এই ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম দ্যাট ইজ রোল প্লে করে। কেমন? তো এই জন্য দেখো এই চ্যাপ্টারের মধ্যে বলা আছে দ্য ডিজাইন অফ ইনসেন্টিভ কম্পেনসেশন। দেখো, the design of incentive compensation plans for general managers in order to avoid the folly of rewarding A while hoping for B। যেহেতু আগে বললাম যে যার এক্স্যাক্টলি যার ইফোর্ট, যে ইফোর্ট দিচ্ছে, হ্যাঁ, যে ডিজায়ার করে, তাকেই তুমি কম্পেনসেট করবা। হ্যাঁ, রাইট প্লেসে কম্পেনসেট করা। ফলি অফ রিওয়ার্ডিং, দ্যাট মিনস এমন কাউকে রিওয়ার্ড না দেওয়া যেটা যার জন্য তুমি আলটিমেট গোল অ্যাচিভ করতে পারছো না, বা যে ডিজায়ার করে না, যার ইফোর্ট নেই। হ্যাঁ, এমন কিছু আছে এমপ্লয়িজ দ্বারা রিস্ক এভার্স, ঠিক আছে, বা তাদের মধ্যে একটা মেন্টালিটি কাজ করে ওয়ার্কিং এভার্সন। ওকে, আবার যারা রিস্ক নিউট্রাল, দু রকমের আছে আমরা জানি, রিস্ক লাভার, রিস্ক নিউট্রাল এন্ড রিস্ক এভার্স। তো সো রিস্ক নিবে, অ্যাট দ্য সেম টাইম কতটুকু নিবে, রাইট, তাই না? কারণ ওয়ার্কাররা ইউজুয়ালি রিস্ক, বা এমপ্লয়িরা ইউজুয়ালি ওকে বিজনেসের গোল অ্যাচিভমেন্ট বা রিটার্ন ম্যাক্সিমাইজেশনের জন্য ওরা রিস্ক নিতে চায় না, কারণ এটার সাথে ওদের 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 রেমুনারেশনের বিষয় আছে, ওদের কম্পেনসেশনের বিষয় আছে। ঠিক আছে? সো এর মধ্যে একটা ট্রেড অফ লাগবে। সো ট্রেড অফ ক্রিয়েট করতে হলে, একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হলে, ইউ মাস্ট ডিজাইন এ প্রপার দ্যাট ইজ ইনসেন্টিভ প্ল্যান, incentive compensation plan or incentive contract or simply compensation system, এটাই বলে। এই জন্য বলা হয়েছে ফলি অফ রিওয়ার্ডিং এ ওয়াইল হোপিং ফর বি। বিকে দিতে যাচ্ছে কিন্তু আমরা ভুলক্রমে তাকে
একে দিয়ে দিলাম, তাহলে আলটিমেট অবজেক্টিভ অ্যাচিভ হবে না। ওকে, তো সো এখানে এই চ্যাপ্টারে যে বিষয় কম্পেনসেশন সম্পর্কে তার কিছু ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য নিয়ে আলাপ করা হবে। তারপর তোমার কম্পেনসেশনের প্রকারভেদ, বিশেষ করে শর্ট টার্ম কম্পেনসেশন অ্যান্ড লং টার্ম ইনসেন্টিভ কম্পেনসেশন প্ল্যান এ নিয়ে একটু কি কি অন্তর্ভুক্ত সেটাকে ডিসকাস করা হবে। অ্যান্ড তোমার কর্পোরেট লেভেলে ম্যানেজারদের এবং বিজনেস ইউনিট লেভেলে ম্যানেজারদের কম্পেনসেশন প্যাকেজ আর সিস্টেম কিরকম হবে। অ্যান্ড দেন ফাইনালি যে ইম্পর্টেন্ট ওয়ান, যে এজেন্সি যে একটা রিলেশনশিপ পারসিস্ট করে, এক্সিস্ট করে বিটুইন তোমার ওনার অ্যান্ড দেন what that is employees, কেমন, that is shareholders, and then what the human resources or workforces, এদের মধ্যে যে একটা রিলেশন মেনটেন করে, হ্যাঁ, সেটাও কম্পেনসেশন ডিজাইনের ক্ষেত্রে ওর একদম ডিরেক্ট ইফেক্ট আছে এবং সে নিয়ে একটু কথা বলা আছে এখানে। ঠিক আছে, সো প্রথমে এটা তোমার রিসার্চ ফাইন্ডিংস নিয়ে আলাপ করেছে ওরা। তো ওই সময় এটা রিগোরাস রিসার্চ করা হয়েছিল। ইনফ্যাক্ট সেখানে দেখা গেছে যে এটার কম্পেনসেশনের দু রকমের ইম্প্যাক্টই আছে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট এবং পজিটিভ ইম্প্যাক্ট, দুটোই আছে। হ্যাঁ, পজিটিভ ইনসেন্টিভ আর রিওয়ার্ড অ্যান্ড নেগেটিভ ইনসেন্টিভ আর রিওয়ার্ড। পজিটিভ হচ্ছে যে তোমার যখন এমপ্লয়িরা দ্যাট ইজ ফুলি স্যাটিসফাইড হবে, জাস্ট ডিউ টু considering having this kind of any kind of incentive plan, that is a positive incentive or simply reward বলা যায়। কেমন, বুঝতে পারছো? যেটা ইন্ডিভিজুয়াল বলতে এখানে বলা হচ্ছে এমপ্লয়ি যারা, ওয়ার্কার যারা, বা ম্যানেজারিয়াল লেভেল পার্সোনাল যারা, ফ্রম সিইউ টু লোয়ার লেভেল। ঠিক আছে, সো ওরা যদি ওদের স্যাটিসফ্যাকশন ইনক্রিজ করা হয়, দ্যাট ইনক্রিজড হয় ডিউ টু দিস ইনসেন্টিভ প্ল্যান, সো ইটস এ পজিটিভ ইনসেন্টিভ বলা যায়, রিওয়ার্ডিং বলা হয়। আর যদি এর 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 অপোজিট টু দিস, যে ওরা এটা নেগেটিভ ভাবে যদি ওদের স্যাটিসফ্যাকশন ডিক্রিজ করে, কেমন, এটা পানিশমেন্ট হিসেবে ট্রিট করা হবে। ঠিক আছে, তো সো দেখো, রিওয়ার্ড ইনসেন্টিভস আর ইনডিউসমেন্টস টু স্যাটিসফাই দেয়ার নিডস দ্যাট ইন্ডিভিজুয়ালস ক্যান নট অবটেইন উইদাউট জয়নিং দ্য অর্গানাইজেশন। সো এখন ইনসেন্টিভস, রিওয়ার্ড দেওয়া হবে তাদেরকেই যারা ইনফ্যাক্ট কি অর্গানাইজেশনে থাকবে, যারা যারা এফোর্ট দেবে, যারা ওই অর্গানাইজেশনের এমপ্লয়ি এবং অবজেক্টিভ টুয়ার্ডস ওদের এফোর্ট লিড করবে। ঠিক আছে, এবং এফোর্ট থেকে ওরা ফাইনালি কোম্পানির গোল অ্যাচিভ করবে, ওরাই কম্পেনসেটেড হবে। তো সো অর্গানাইজেশনে যারা থাকবে, যারা পার্টিসিপেন্টস, হ্যাঁ, তা এবং সেটা গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার ওদের থাকবে, ওরাই কি বলে ইনসেন্টিভ রিওয়ার্ড হেডেড হবে, ওরাই রিওয়ার্ডেড হবে, দ্যাট ইজ পজিটিভ ইনসেন্টিভ ওরা পাবে। ঠিক আছে, সেন আমরা বৈশিষ্ট্যের মধ্যে যাই যে ইনসেন্টিভ কম্পেনসেশন প্ল্যানের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। ওকে, দেখো, সো কম্পেনসেশন যে কথাটা বললাম আমরা, সেখানে তিনটে এলিমেন্ট বা কম্পোনেন্ট ইনক্লুডেড থাকতে পারে। একটা হচ্ছে তোমার স্যালারি, আর একটা হলো বেনিফিট, অ্যান্ড হলো ইনসেন্টিভস। তিনটা জিনিস তোমরা নিশ্চয়ই স্যালারি সম্পর্কে জানো, ইভেন বেনিফিট সম্পর্কেও জানো। তো স্যালারি দ্যাটস আ কমন পেমেন্ট, দ্যাট ইজ আ রেগুলার পেমেন্ট যেটা আমরা বলি, হ্যাঁ, একটা পার্মানেন্ট যে পেমেন্ট যা বলা যায় যেটাকে। সো স্যালারি ইউজুয়ালি স্যালারির উপর তোমার এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন খুব একটা নির্ভর করে না, বা স্যালারির ক্ষেত্রে তোমার ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের কোনো রোল নেই, যেহেতু এটা ফিক্সড অ্যামাউন্ট। কেমন, তো সো এর অতিরিক্ত যেমন বেনিফিট বলতে যদিও এখানে বলা হচ্ছে তোমার সাধারণত বেনিফিট হচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিট বা তোমার হেলথ কেয়ার বেনিফিট। তো এই ছাড়াও বেনিফিটের মধ্যে তোমার পারকুইজিটস গুলো ইনক্লুডেড থাকবে, হ্যাঁ, in addition to salary, some other there is okay, benefits provided to the employees. তোমরা পারকুইজিট গুলো জেনে আসছো, what are say the house rent, তাই না, মেডিকেল অ্যালাউন্স, হ্যাঁ, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, এই বিষয়গুলো, তাই না, এগুলো এখানে তোমার কম্পেনসেশন প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত একটা এলিমেন্ট হিসেবে। এন্ড দেন ফাইনালি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্টলি দ্যাট ইজ দ্য ইনসেন্টিভ।
এই সবগুলো ওরা ইন্টারডিপেন্ডেন্ট হলেও ইনসেন্টিভস আর একটু ডিফারেন্ট ওয়ে, ঠিক আছে? এটা ডিরেক্টলি রিলেটেড টু ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম। যেটা বলেছি আমরা, স্যালারি ইটস এন্ড পার্মানেন্ট পেমেন্ট, regular payment, benefits also type of payment that or type of benefit that in general included in the contract. So এটার জন্য তোমার ম্যানেজমেন্ট সিস্টেম ডিজাইন করার প্রয়োজন নেই, সেটা পার্মানেন্টলি থাকবে। বাট ইনসেন্টিভ, সো সব অর্গানাইজেশন কিন্তু ইনসেন্টিভ প্রোভাইড করে না, কেমন? সব অর্গানাইজেশন তার তার প্যাকেজ, স্যালারি, তোমার এমপ্লয়ি পেমেন্টের যে সিস্টেম, ওর মধ্যে ওরা ইনসেন্টিভ অধিকাংশ কোম্পানি ইনক্লুড করে না। সো ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম ডিজাইন করতে হলে তোমাকে ইনসেন্টিভ সম্পর্কে তোমার ডিসিশন নিতে হবে, ওয়েদার ইউ উইল প্রোভাইড ইনসেন্টিভ অর নট। এবং ইনসেন্টিভটা ইজ এ চেঞ্জ মেকিং ফ্যাক্টর, বুঝতে পেরেছ? দ্য স্যাটিসফ্যাকশন লেভেলটা ডিফার করবে যে হোয়াট কাইন্ড অফ ইনসেন্টিভস ইউ আর প্রোভাইডিং টু দ্য এমপ্লয়িজ, ওয়ার্কার্স, সিইও থেকে লোয়ার লেভেল। ঠিক আছে? তাহলে ইনসেন্টিভটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, আর বাকি দুটো আমরা মনে করতে পারি যে কমনলি দ্যাট ইজ প্রোভাইডেড টু দ্য ওয়ার্কার্স। ঠিক আছে? তো কন্ট্রোল সিস্টেমে তোমাকে মূল কাজই হবে এমন ভাবে ইনসেন্টিভ ডিজাইন করা যাতে এমপ্লয়িরা কি ওন করে, দ্যাট দ্যার ইজ আ ফিল করে, দে আর দ্য পার্ট অফ অর দ্যাট কাইন্ড অফ বিজনেস। কেমন? তাহলে ওরা মোটিভেটেড হবে টু অ্যাচিভ অর ইমপ্লিমেন্ট দ্য স্ট্র্যাটেজি এন্ড অ্যাচিভ দ্য গোল। ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে ইনসেন্টিভটা হচ্ছে রিলেটেড টু হোয়াট? টু দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম। কেমন? তো এইখানে ইনসেন্টিভ নিয়ে মোস্টলি ডিসকাস করা হয়েছে, হ্যাঁ, যে কি ধরনের ইনসেন্টিভ প্রোভাইড করা হবে। এখানে একটা স্টাডির কথা বলা আছে, দেখো যে ইনসেন্টিভ মধ্যে কেউ যেমন বোনাস প্রোভাইড করা, তোমরা একটা কথা হতে পারে, হ্যাঁ, বোনাস ইন ক্যাশ অর ইন কাইন্ড হতে পারে, ক্যাশে হতে পারে, শেয়ার হতে পারে। সো এই যে তোমার এমপ্লয়ীদের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য অ্যাচিভিং গোল অর ইমপ্লিমেন্টিং স্ট্র্যাটেজি, সেটাকে রিকগনাইজ করা, কি দিয়ে রিকগনাইজ করবে? বাই দ্য ইনসেন্টিভস, কেমন? বাই দ্য কম্পেনসেশন, বাই ইনসেন্টিভ কন্ট্রাক্ট। এই তোমার যদি এমপ্লয়ীদের সাথে এবং ওনারের সাথে, এই যে দুটো পার্টি, তাদের দুইটা পার্টির মধ্যে একটা রিলেশনশিপ ডেভেলপ করছে, সেটা কি বলা হচ্ছে? এজেন্সি রিলেশনশিপ, তাই না? এই দুইটার পার্টির মধ্যে কি রিলেশনশিপ হচ্ছে? ক্রিয়েট হচ্ছে এজেন্সি রিলেশনশিপ। কেমন? কারা কারা? দ্য ওনার এন্ড দেন ম্যানেজমেন্ট বডি, দ্যাট ইজ তোমার এমপ্লয়িজ। সো এই যে এমপ্লয়ীদেরকে তুমি যদি এক্সট্রা বেনিফিট in form of what? The form of the compensation or the form of incentive. Okay, যদি এটা না থাকে তাহলে ইনফ্যাক্ট তুমি কম্পিটিশনের টিকে থাকতে পারছো না, যেহেতু কম্পিটিটিভ। এখন এই কোম্পানির ক্ষেত্রে যেহেতু কমন দুটো বেনিফিট, তো সো ইনসেন্টিভটা আমরা বললাম যে এটা যে টার্নওভারকে কন্ট্রোলে রাখার, হ্যাঁ, একটা ফ্যাক্টর। হুইচ ওয়ান? দ্য ইনসেন্টিভ প্ল্যান। তো সো যেহেতু কম্পিটিশন, কোম্পানি অর্গানাইজেশন টু অর্গানাইজেশন বা সেম ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানাইজেশন, ওদের মধ্যে তুমি যদি করতে চাও তাহলে ইউ মাস্ট হ্যাভ এন কম্পিটিটিভ ইনসেন্টিভ প্ল্যান। ঠিক আছে? তো এটাই চেঞ্জ মেক করছে। তো এটা একটা দেখো, এবং এখানেও ভেরি করছে কোম্পানি থেকে কোম্পানি। কেউ একটা স্টাডিতে দেখা গেছে একটা নির্দিষ্ট টাইমে, দেখো 81 থেকে 85, 1981 to 85, 70,284 অবজারভেশন, 219টা অর্গানাইজেশনের মধ্যে এই রিসার্চটা করা হয়েছে এবং 14,000 ম্যানেজারদেরকে নেওয়া হয়েছে। এখানে দেখা গেল যে অন অ্যান অ্যাভারেজ, হ্যাঁ, মূল বেসিক যে পেমেন্ট তার 20% বোনাস হিসেবে দেওয়া হয়, কিন্তু এটা ভ্যারি করছে, হ্যাঁ, অ্যাভারেজ 20%, এটা ভ্যারি করছে কোম্পানি টু কোম্পানি, ইভেন কোম্পানি উইদিন দ্য সেম ইন্ডাস্ট্রি। বুঝতে পেরেছ? হুম, जी सर। হ্যাঁ। তো এখন একটা ফাইনাল রেজাল্টটা কি দেখো, organizations with higher ratios of bonuses tended to have better subsequent financial performance than other organizations. ঠিক আছে?
এইটা মূল বিষয়। তার মানে এটা বলা অর্থ হচ্ছে যে এখানে পরিবর্তন ওদের মোটিভেশনের ক্ষেত্রে টোটাল কম্পেনসেশনের মধ্যে যে পরিবর্তন আনে সেটা হচ্ছে ইনসেন্টিভ। ওকে, তুমি যেখানে যে বেশি ইনসেন্টিভ প্রোভাইড করছে ওদের এটার ইম্প্যাক্টটা ফাইন্যান্সিয়াল রেজাল্টের উপর পড়ছে। এই স্টাডি থেকে সেটা বেরিয়ে আসছে। কেমন? তো সো আমরা এবার যদি ধরো ইনসেন্টিভ প্ল্যান, যেটা কম্পেনসেশন প্ল্যান, একে যদি আমরা ডিসকাস করি, একটু আলোচনায় আনি, তাহলে এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারছি। আমরা ইনসেন্টিভটা তো বুঝতে পারলাম, তাই না? in addition to some salary and in addition to salary and some benefits, sort of benefits provided to the employees in terms of what, or in the form of bonuses or any kind. কেমন? এটা হচ্ছে ইনসেন্টিভ। তো এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো শর্ট টার্ম ইনসেন্টিভস, আর একটা বলছি আমরা লং টার্ম ইনসেন্টিভ প্ল্যানস। কেমন? এবং শর্ট টার্ম ইনসেন্টিভ প্ল্যান সাধারণত তোমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এমপ্লয়ির পারফরমেন্সের উপর বেসিস করে দেওয়া হয়। যেমন ধরো আমাদের দেশে ইউজুয়ালি শর্ট টার্ম ইনসেন্টিভ প্ল্যানটাই বেশি প্রযোজ্য। আমাদের দেশের মানে ডোমেস্টিক যে সমস্ত কোম্পানিগুলো আছে সেখানে যে বোনাসটা দেওয়া হচ্ছে ইউজুয়ালি সেটা ক্যাশ বোনাস পে করা হচ্ছে, এন্ড বেসড অন তোমার পারফরমেন্স। ঠিক আছে, কোম্পানি যদি বেশি প্রফিট করে, তুমি দেখে থাকবে যে ব্যাংকগুলো বা আদার প্রাইভেট অর্গানাইজেশন গুলোতে একাধিক বোনাস দ্যাট ইজ অফার করা হয়, কেমন বোনাস প্রোভাইড করা হয়। আমাদের দেশে যে ধরো যে সমস্ত ন্যাশনালাইজড অর্গানাইজেশন, পাবলিক অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো করছে, এগুলোতে দেখো বোনাস এটা ফিক্সড। হ্যাঁ, ফিক্সড বোনাস পে করা আছে, প্রত্যেক বছর দুটো বোনাস দেওয়া হয়। হ্যাঁ, তোমার পারফরমেন্স যে জায়গায় থাকুক না কেন, হ্যাঁ, তুমি গোল ওরিয়েন্টেড হও বা না, এই ক্ষেত্রে মোটিভেট করা খুব ডিফিকাল্ট। এইটা আমাদের পাবলিক সেক্টর গুলো যেহেতু মোস্টলি তোমার সার্ভিস ওরিয়েন্টেড, কেমন? তো সো এখানে বা আবার যেগুলো ধরো প্রফিট ওরিয়েন্টেড, সেগুলোতে কিন্তু আবার ওই প্রাইভেট অর্গানাইজেশনের মতো ওরা ওদের ইনসেন্টিভ ডিজাইন করে থাকে। হ্যাঁ, যেমন যেমন যে সমস্ত তোমার ন্যাশনালাইজড ব্যাংক যেগুলো আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা বলছি, সেখানে কিন্তু ওই বছরে দুটো বোনাসের অতিরিক্ত ওরা বোনাস পায়, ডিপেন্ডস অন হোয়াট, অন দেয়ার পারফরমেন্স, দ্যাট ইজ দ্য আউটকামস, কি বলে প্রফিট যদি ওরা স্যাটিসফ্যাক্টরি প্রফিট আর্ন করতে পারে, তখন তারা এই যে দুটো কনস্ট্যান্ট আর ফিক্সড যে বোনাস আছে বা ইনসেন্টিভ আছে তার বেশি ওরা ডিক্লেয়ার করে। সো এটা কিসের ভিত্তিতে? শর্ট একটা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে, একটা সার্টেন ম্যাক্সিমাম 1 ইয়ার, হ্যাঁ, কারেন্ট পারফরমেন্সের উপর বেসিস করে সেই ইনসেন্টিভ প্রোভাইড করা হচ্ছে, এবং ইউজুয়ালি সেটা ক্যাশে প্রোভাইড করা হয়, কেমন? আর লং টার্ম সেটা ডিপেন্ড করে, সেটা 1 বছরের ভিতরে নয়, তোমার এর ইম্প্যাক্ট বিয়ন্ড দ্য ইয়ার থাকে, এবং বেসিক্যালি এই লং টার্ম ইনসেন্টিভটা দেওয়া হচ্ছে লং টার্ম পারফরমেন্স উপর ভিত্তি করে। দ্যাট ইজ তোমার ইন দ্য লং রান দ্য কোম্পানির মার্কেট শেয়ার বেড়ে যায়, কেমন? এটা নির্ভর করছে তাহলে কিসের উপর? কোম্পানির স্টক প্রাইসের উপর, শেয়ার প্রাইসের উপর। শেয়ার প্রাইস যদি ইনক্রিজ করে, হ্যাঁ, তাহলে এখানে এই তোমার এই ইনসেন্টিভটা অফার করা হয়। বুঝতে পারছো? তো স্যার সেটা ইউজুয়ালি কিসে হয়? কোম্পানির শেয়ার প্রাইস দিয়ে সেটা কম্পেনসেট করা হয় ওদেরকে, দ্যাট ইজ ওদেরকে মালিকানায় নিয়ে আসা হয়। তাদেরকে এমপ্লয়ীদেরকে মালিকানা একটা পোর্শন অফার করা। তো এই প্র্যাকটিস কিন্তু আমাদের বাংলাদেশে নাই। হ্যালো, সো লং টার্ম ইনসেন্টিভ প্ল্যানের প্র্যাকটিস কিন্তু আমাদের লোকাল যে সমস্ত ইন্ডিজেনাস যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে সেখানে নাই। বুঝতে পেরেছো? এক সময় ছিল, যেমন তোমার গ্ল্যাক্সোস্মিথক্লাইন আমাদের লোকাল নয়, ওখানে এই প্র্যাকটিসটা ছিল যে শেয়ারের দ্যাট ইজ বোনাস হিসেবে, ইনসেন্টিভ হিসেবে এমপ্লয়ীদেরকে শেয়ার প্রোভাইড করা হতো। এখন এই দেশে আমাদের নেই এই প্র্যাকটিসটা, কেমন? তাহলে আমরা বুঝতে পারলাম যে শর্ট টার্ম ইনসেন্টিভ প্ল্যান এবং লং টার্ম ইনসেন্টিভ প্ল্যান বেসিক্যালি দেওয়া হচ্ছে পারফরমেন্সের উপর ভিত্তি করে, একটা কারেন্ট পারফরমেন্স আর একটা লং টার্ম পারফরমেন্স।
কেমন? তো লং টার্ম পারফরমেন্স নির্ভর করছে কিসের উপর? যদি কোম্পানির শেয়ার প্রাইসের উপর। শেয়ার প্রাইস যদি ইনক্রিজ করে, কোম্পানির মার্কেট শেয়ার যদি ইনক্রিজ করে, মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যাপিটাল যদি বাড়ে, তাহলে এখানে এমপ্লয়ীদেরকে এখানে মোটিভেট করা হয়, এমপ্লয়ীদেরকে রিওয়ার্ড দেওয়া হয়। কিভাবে? শেয়ারের অংশ ডিস্ট্রিবিউট করে, তাই না? কোম্পানির ওনের অংশ ডিস্ট্রিবিউট করে, শেয়ার ডিস্ট্রিবিউট করে। এখন এইটার কারণেই কিন্তু এইটার কারণে একটা ওই যে মিসঅ্যাপও ডেভেলপ করেছে ফাইন্যান্সিয়াল সেক্টরে ওয়ার্ল্ড ওয়াইড। বিশেষ তোমরা জেনে থাকো যে অক্সলোর যে একটা এইখানে আমেরিকান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 2002 সালে সার্বান অক্সলো অ্যাক্ট, তাই না, যেটা যেটা ক্রিয়েট করেছিল, সেটা কিন্তু বাই ডিন্ট অফ দিস কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল স্ক্যাম, হ্যাঁ, ইন দ্য মার্কেট। এটার কারণে এই কারণে এটা হয়েছে ইনফ্যাক্ট। কারণ ওই যে কোম্পানিগুলো যখন এই লং টার্ম বেসিস শেয়ার প্রাইসের উপর নির্ভর করে ওদের ইনসেন্টিভ দিচ্ছে, একটা কোম্পানির অংশ দিচ্ছে, তো এটা এমপ্লয়িরা, বিশেষ করে অ্যাকাউন্টেন্ট যারা, চিফ অ্যাকাউন্টেন্ট, এবং এখানে ডেফিনেটলি চিফ অফ ম্যানেজমেন্ট সেখানে ইনভলভ, সিইউ। তো ওরা ওরা যোগসাজশ করে কি করলো? হ্যাঁ, ওই ইনফরমেশন ম্যানিপুলেট করে, বুঝতে পেরেছো? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ম্যানিপুলেট করে ওরা সেটাকে এক্সপ্লয়েট করতে থাকলো। তাহলে কি হলো? কেন? ওই বাজারে যাতে শেয়ার প্রাইস আর্টিফিশিয়ালি বেড়ে ইনক্রিজ করে। এটা করতে গিয়ে এক পর্যায়ে যে কোম্পানি ফল করলো, হ্যাঁ, যে কারণে রেগুলেটরি অর্গানাইজেশন গুলো, ইনস্টিটিউশন গুলো, অর্গানগুলো ওরা স্ট্রিক্ট রেগুলেশন লঞ্চ করলো, সো দ্যাট দ্য কোম্পানি ফার্দার এগুলো করতে না পারে, আবার করলেও সেটা যাতে আইনের আওতায় আনা যেতে পারে। বুঝতে পেরেছো? তো সো আমরা বুঝলাম শর্ট টার্ম কম্পেনসেশন প্ল্যান আর লং টার্ম কম্পেনসেশন প্ল্যান। শর্ট টার্ম কারেন্ট বেসিস, দ্যাট ইজ যেটা ইউজুয়ালি ক্যাশে দেওয়া হয়, দ্যাট ইজ বোনাস ডিক্লেয়ার করা হয়। তোমার প্রফিটের উপর নির্ভর করে সেটা একাধিক বোনাস ডিক্লেয়ার করা হয়। আমাদের দেশে দেখবে যে 5টা প্রফিট বোনাস দেওয়া হয়েছে, হ্যাঁ, বা 4টা পারফরমেন্স বোনাস দেওয়া হয়েছে, এরকম করে ডিক্লারেশন থাকে। এটা তোমরা যদি ফিল্ডে গিয়ে দেখো, গরম লেগে উঠছে। ঠিক আছে, এখন দেখি আমরা যে শর্ট টার্ম ইনসেন্টিভ প্ল্যানের মধ্যে কি কি অন্তর্ভুক্ত, কি কি অল্টারনেটিভ থাকতে পারে। হ্যাঁ, একটা বলা হচ্ছে টোটাল বোনাস পুল। হ্যাঁ, দ্যাট ইজ ওই যে তোমার পারফরমেন্সের উপর বেসিস করে টোটাল বোনাস পুল, দ্যাট ইজ সব যতগুলো এমপ্লয়ি ইনভলভ আছে সবার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ বোনাস ডিক্লেয়ার করে দেন প্রপোর্শনেটলি সে বোনাস বন্টন করা। তো বোনাস পেমেন্ট করার একটি বেশ কিছু ফর্মুলা এখানে দেওয়া হয়েছে, অপশন অল্টারনেটিভ দেওয়া আছে। মূল বিষয় হচ্ছে যে একটা প্যাকেজ ডিক্লেয়ার করে, হ্যাঁ, যেটা কোয়ালিফাইড, মানে যাদের যাদের কন্ট্রিবিউশন আছে। আমাদের দেশে কিন্তু এখানে ওইরকম ওই অ্যাসেসমেন্টটাও হয় না। হ্যাঁ, কোম্পানি যখন তোমার এটা অন অ্যান অ্যাভারেজ পেমেন্টটা করা হয়, সবাইকেই দেওয়া হয় একদম টপ টু বটম। কিন্তু ইনফ্যাক্ট এটা কাদের জন্য? কোয়ালিফাইড গ্রুপ অফ এমপ্লয়িজের জন্য, হ্যাঁ, যাদের কন্ট্রিবিউশন আছে এবং যেটা মেজার করা, যদিও এটা ডিফিকাল্ট ইনফ্যাক্ট, তাদের কন্ট্রিবিউশন কতটুকু। হ্যাঁ, তারপরও এখানে যে সিস্টেমটার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কোয়ালিফাইড এমপ্লয়ীদেরকে আইডেন্টিফাই করে দেন টোটাল অ্যামাউন্ট অফ বোনাস প্রপোর্শনেটলি ডিস্ট্রিবিউট করা হয়। এটার 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 ক্যালকুলেশনটা বিভিন্নভাবে হতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে ফার্স্ট অফ অল একটা ফান্ড ক্রিয়েট করা হবে, দ্যাট ইজ অ্যামাউন্ট অফ বোনাস, টোটাল অ্যামাউন্ট অফ বোনাস ডিটারমাইন করে এটা ক্যালকুলেট করা হবে। তারপর যারা কি বলে তোমার এই যে কোম্পানির রেজাল্টের ক্ষেত্রে যাদের কন্ট্রিবিউশন ডিরেক্টলি আইডেন্টিফাই করা যায়, তাদেরকে সেগুলো বন্টন করা। এটা হচ্ছে টোটাল বোনাস। কেমন? ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে, তোমরা একটু দেখে নিও, আমি ডিসকাশনে যাচ্ছি না এটা। হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে জানাবে, আমি তখন বলবো। ঠিক আছে, ইউজুয়ালি এটা সাধারণত অনেক সময় আমরা যে ইকোনমিক ভ্যালু অ্যাডেড কনসেপ্টটা করে এসেছি, হ্যাঁ, সেটার ভিত্তিতে হতে পারে। কেমন? পরের পোর্শনটা ধরো, যেটা হচ্ছে ক্যারি ওভার্স। হ্যাঁ, এখন টোটাল বোনাস পুল আর ক্যারি ওভার মধ্যে তফাৎ হচ্ছে
টোটাল বোনাস পুল রেসপেক্টিভ পিরিয়ডেই সেটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে, কেমন? যে পরিমাণ বোনাস ডিটারমাইন করা হলো সেটাই প্রপোর্শনালি ডিস্ট্রিবিউট করা হলো অ্যামং দ্য এমপ্লয়িজ, কোয়ালিফাইড এমপ্লয়িজ। ক্যারি ওভার একটু ডিফারেন্ট। ক্যারি ওভার হচ্ছে ইনফ্যাক্ট তোমার একেবারে হোল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টে ডিস্ট্রিবিউট না করে এখান থেকে যে পোর্শন ডিস্ট্রিবিউট করা হয়, আর একটা পোর্শন তোমার ক্যারি ওভার করা হয়, দ্যাট ইজ এটাকে ব্যালেন্স হিসেবে রেখে দেওয়া হয়, এটা ফান্ড ক্রিয়েট করা হয়। কেন? এটার উদ্দেশ্য হচ্ছে ইনফ্যাক্ট যে বছর তোমার কোম্পানির পারফরমেন্স যাতে কনসিস্টেন্টলি সেটা বোনাস দেওয়া যায় এমপ্লয়িদেরকে, সেটাই এই জন্যই। কারণ যে বছর ধরো এটা এটা তো নর্মালি যেমন স্টক প্রাইসের ক্ষেত্রে আমরা দেখি, বা শেয়ার ডিভিডেন্ড, শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড বন্টনের কথা আমরা ক্ষেত্রে দেখি, বিশেষ করে যারা প্রেফারেন্স শেয়ার হোল্ডার, হ্যাঁ, যারা প্রেফারেন্স শেয়ার হোল্ডার ওরা যদিও প্রায়োরিটি বেসিস ডিভিডেন্ড পায়, ওদের সাথে কমন শেয়ার হোল্ডারের মধ্যে একটা ডিফারেন্স আছে, তাই না? কমন শেয়ার হোল্ডার ফাইনালি যে যা তোমার সারপ্লাস থাকবে পুরোটাই ওদের 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 রিটার্ন, হ্যাঁ, ওরা পাবে। কিন্তু যখন সাফিসিয়েন্ট প্রফিট থাকবে না তাদের জন্য, শেয়ার হোল্ডারদের জন্য, যেটা সেটা ডিভিডেন্ড হিসেবে পেতে পারে, সে বছর কিন্তু কমন শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাচ্ছে না, আবার প্রেফারেন্স শেয়ার হোল্ডাররাও পাচ্ছে না। তো সো সারপ্লাস যখন থাকবে সেখান থেকে প্রায়োরিটি প্রথমেই ডিভিডেন্ড একটা সার্টেন রেটে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা পাবে, আর বাকি যা থাকবে রেস্ট অফ অল এটা দ্যার ইজ আ কমন শেয়ার হোল্ডার এটা এন্টাইটেল, কেমন? কমন শেয়ার হোল্ডার সেটা পাবে। কিন্তু যখন প্রফিট হবে না তখন কিন্তু এটার যে কনসিকুয়েন্স, দ্যাট ইজ ফাইনালি যে সাফারিং, সেটা গিয়ে পড়ে কমন শেয়ার হোল্ডারের উপর। ওরা কোনো কিছুই পাচ্ছে না, যে বছর প্রফিট হচ্ছে না তার কোনো পোর্শনই বা কোনো ডিস্ট্রিবিউশন ওদের মধ্যে হচ্ছে না। কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডার জন্য হচ্ছে না। প্রেফারেন্স শেয়ার হোল্ডার ওই দ্যাট ইয়ার দে উইল নট রিসিভ এনি কাইন্ড অফ ডিভিডেন্ড, রাদার সেটা ব্যালেন্স হিসেবে থেকে যাচ্ছে, এটা অ্যাকুমুলেট হয়। বুঝতে পেরেছ? প্রেফারেন্স শেয়ার হোল্ডার সেটা অ্যাকুমুলেটেড হয়, এই জন্য প্রেফারেন্স শেয়ারের মধ্যে আবার পার্টিসিপেশন আছে, দেখবে অ্যাকুমুলেটেড প্রেফারেন্স শেয়ার, কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার অ্যান্ড পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার, দুরকম প্রেফারেন্স শেয়ার আছে। তো সো কিউমুলেটিভ দ্যাট ইজ তোমার যে ডিভিডেন্ড কারেন্ট ইয়ারের ডিউ টু শর্টেজ অফ দ্যাট ইজ তোমার প্রফিট, হ্যাঁ, তুমি দিতে পারলে না, সেটা কিন্তু ব্যালেন্স থেকে যাচ্ছে। নেক্সট ইয়ার যদি তুমি প্রফিট করো তাহলে আগের বছরের প্রফিটকে নিয়ে তার টোটাল ডিভিডেন্ড ওদেরকে দিতে হয় প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে। কিন্তু কমন শেয়ার হোল্ডারের ক্ষেত্রে তা নয়, যে বছরের প্রফিট নেই সে বছর ওরা কোনো ডিভিডেন্ড পাচ্ছে না, কোনো রিটার্ন পাচ্ছে না, বেনিফিট পাচ্ছে না। তো ক্যারি ওভার ক্ষেত্রে অনেকটা তাই। ক্যারি ওভারের ক্ষেত্রেও তোমার যে বছর বেশি পরিমাণে প্রফিট হবে সেখানে এই পোর্শন অফ প্রফিট, হ্যাঁ, বোনাস বোনাস হিসেবে ডিক্লেয়ার করার জন্য রেখে দেওয়া হয়, এটাকে ফান্ড করা হয় এবং পরবর্তী বছর এটা ট্রান্সফার করা হয়, যাতে যে বছরে তোমার প্রফিট কম হবে তার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ তোমার প্রফিট শেয়ার করা যায় টু উইথ দ্য এমপ্লয়িজ। এটা মূল উদ্দেশ্য, দ্যাটস দ্য ক্যারি ওভার, কেমন? কিন্তু এটা আলটিমেটলি অলমোস্ট সিমিলার টু দ্য টোটাল বোনাস পুল। ডিফারেন্সটা হচ্ছে যে বোনাস পুলে এন্টায়ার টাকাটা দ্যাট ইজ বোনাসটাই দিয়ে দেওয়া হবে, ডিস্ট্রিবিউট করা হবে, আর ক্যারি ওভারে একটা পোর্শন দেওয়া হবে, এই হলো বিষয়, কেমন? বুঝতে পেরেছ? হ্যালো? জি স্যার, শোনাচ্ছি। হ্যাঁ, আর ডিফার্ড কম্পেনসেশন, হ্যাঁ, ডিফার্ড কম্পেনসেশন ক্যারি ওভারের মতোই, কিন্তু একটু বিষয় হচ্ছে একটা সার্টেন পিরিয়ড এখানে ফিক্স করা থাকবে, ওই পিরিয়ডে সেটা প্রপোর্শনেটলি তোমার বোনাস দেওয়া হবে। ক্যারি ওভারের ক্ষেত্রে সেরকম কোনো ফিক্সড পিরিয়ড নেই, এখানে একটা ফিক্সড পিরিয়ড থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে একটা সুবিধা হচ্ছে কি, তুমি যদি রিটায়ারমেন্টেও যাও, ইনফ্যাক্ট ইন বিটুইন দ্য পিরিয়ড যদি 5 বছরের জন্য ডিসিশন হয় যে বোনাস এটা এটা ডিফার করা হবে, হ্যাঁ, ডিফার তো বুঝতে পারছো, ডিফার্ড কম্পেনসেশন যেটাকে ট্রান্সফার করা হচ্ছে নেক্সট ইয়ারে, কেমন? বেনিফিটটা কারেন্ট ইয়ারে টোটালি ডিস্ট্রিবিউট না করে, বা এটার 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 তোমার ইউটিলিটি এই বছরে শেষ হয়ে যাচ্ছে না, এটা কন্টিনিউ করা হবে নেক্সট ইয়ার গুলোতেও, কেমন? তো এখানে ধরো 5 বছরের যদি কম্পেনসেশনটাকে ডিস্ট্রিবিউট করা হয়, 5 বছর দেওয়া হবে সিদ্ধান্ত হয়, তাহলে প্রত্যেক বছরে 1/5 করে পাবে। এরই মাঝখানে যদি কোনো এমপ্লয়ি রিটায়ারমেন্টে যায় বা সুইচ করে, তাহলে ওই কন্ট্রাক্ট অনুযায়ী সে সেটা পাওয়ার জন্য তার রাইট থাকে, কেমন? সে এন্টাইটেল।
বুঝতে পেরেছো? তাহলে একটু সুবিধা কি, এটা এমপ্লয়িরা মোটিভেটেড হয় যে আমি চাকরি ছেড়ে দিলেও বা চাকরি থেকে অবসরে গেলেও আমি এই বেনিফিটটা পাবো আপ টু সার্টেন পিরিয়ড। হ্যাঁ, ধরো 3 বছর পরে দেখা গেলো সে রিটায়ারমেন্টে গেছে, বাকি 2 বছরে সে বেনিফিটটা পাবে, বাকি অংশ, দ্য রিমেনিং পার্ট অফ দিস বেনিফিট অলসো বি ডিস্ট্রিবিউটেড টু দ্যাট কাইন্ড অফ এমপ্লয়ি হু ইজ ইন রিটায়ারমেন্ট। কেমন? এটা হচ্ছে ডেফার্ড কম্পেনসেশন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেন আসো লং টার্ম ইনসেন্টিভ প্ল্যানের কথা আমরা বলি। আমরা জানলাম যে লং টার্ম প্ল্যান সেটা টোটালি নির্ভর করছে কিসের উপর? কিসের উপর? লং টার্ম পারফরমেন্স, কোম্পানির স্টক প্রাইস। কেমন? আর এটা দেওয়া হয় কিভাবে? স্টক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। এটা পোর্শন অফ স্টকস ওনারশিপ, কোম্পানি ওনারশিপ, এটা ডিস্ট্রিবিউট করা হয় অ্যামাং দ্য এমপ্লয়িজ। তো এর মধ্যে যেমন ধরো স্টক অপশন, হ্যাঁ, পারফরমেন্স বোনাস, ঠিক আছে, ফ্যান্টম শেয়ার, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে তোমার লং টার্ম ইনসেন্টিভ প্ল্যান, টাইপস অফ লং টার্ম প্ল্যান। তার মধ্যে স্টক অপশন, স্টক অপশনটা কিরকম? হ্যাঁ, স্টক অপশন এটা কাইন্ড অফ ডেরিভেটিভস, তাই না? দ্যাট ইজ একটা পোর্শন কোম্পানি শেয়ার ডিস্ট্রিবিউট করা হবে এমপ্লয়িকে। হ্যাঁ, ফর সার্টেন পিরিয়ড, ধরো একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য। এখন এটা এটা হলো তোমার কারেন্ট, তোমার প্রেজেন্ট ডেতে সেটা ডিস্ট্রিবিউট করবে, কিন্তু একটা স্পেসিফিক প্রাইসে বা ফর স্পেসিফিক টাইম শেয়ার ডিস্ট্রিবিউট করা হবে। ধরো 10 বছরের জন্য ডিক্লেয়ার করা হলো কথা। তো সাধারণত স্টক অপশন শর্ট পিরিয়ডের জন্য হয়, যে 2 to 5 years এরকম হয় ইউজুয়ালি। কেমন? বুঝতে পারছো? হ্যালো, তুমি যে দামে শেয়ার ইস্যু করলে, হ্যাঁ, এটা ধরো একটা নির্দিষ্ট বছর 5 বছরের জন্য ইস্যু করলে এমপ্লয়িরা পেলো, এর মধ্যেই ওরা ট্রেড করতে পারবে। যে কোনো সময় ওরা মনে করে যে এটার প্রাইস বেড়ে গেলে, হ্যাঁ, ওরা ছেড়ে দিবে, তাহলে এর মধ্যে সেরা ওই কোম্পানি ওই শেয়ার সেল করে ওরা ক্যাশ বেনিফিট নিতে পারে। বুঝতে পেরেছ? তাহলে তুমি ক্যাশ না দিয়ে তুমি শেয়ার প্রাইস দিলে, এবং প্রাইস একটা সার্টেন পিরিয়ডের জন্য শেয়ার শেয়ার হোল্ডারদেরকে, সরি, এমপ্লয়িদেরকে দেওয়া হবে। এবং এর মাঝে ওরা দেখলো যে যদি প্রাইস ধরো ইনক্রিজ করে, তাহলে একটা সার্টেন টাইমে ওরা বিক্রি করে রিটার্ন সেটা নিল, দ্যাট ইজ ক্যাশে সেটা কনভার্ট করলো। তো সো এটাতে যে পরিমাণ ক্যাশ বেনিফিট পাওয়ার যদি ডিক্লেয়ার করা হতো, তার এখানে দুটোই আছে, এখানে রিস্ক এবং রিটার্ন দুটোই ওরা এমপ্লয়িদেরকে এখানে বিয়ার করতে হচ্ছে। রিস্ক যেমন ওই যে প্রাইস এটা ইস্যু করা আছে তার নিচে নামতে পারে, আবার হ্যাঁ, এই যে প্রাইস ইস্যু করেছে তার তো অধিক প্রাইস সেটা ওরা পেতে পারে ওয়াইল সারেন্ডারিং দিস কাইন্ড অফ শেয়ারস বা ডিসপোজিং দ্য শেয়ার। বুঝতে পেরেছ? এই রিস্কটা থাকা সত্ত্বেও এমপ্লয়িরা এটাকে প্রায়োরিটি দিচ্ছে, কারণ এখানে রিস্কের পাশাপাশি রিটার্নও আছে, তার বেনিফিট ম্যাক্সিমাইজ করার রিটার্নও এখানে আছে। বুঝতে পেরেছ? অপশন ম্যাক্সিমাইজ করার অপশন এখানে আছে, দ্যাট ইজ আ স্টক অপশন। কেমন? এটা অপশন টু হ্যাভ এন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিটার্ন থ্রো এক্সচেঞ্জ অফ শেয়ারস। কেমন? আবার এই ধরো এখন এমপ্লয়িদেরকে যদি তুমি দেখো যে টার্ন ওভার খুব বেশি, তাহলে এটা একটা লিমিটেশন হচ্ছে, এটা একটা রেস্ট্রিক্টেড হতে পারে, রেস্ট্রিক্টেড অপশন। হ্যাঁ, যে এই পিরিয়ডের মধ্যে সে এটা সারেন্ডার করতে পারবে না, সেটা হতে পারে স্টক অপশন। এটা একটা লিমিটেশন বলা যায়। হ্যাঁ, যে 5 বছরের জন্য দেওয়া হলো, 5 বছরের মধ্যে দ্য এমপ্লয়ি উইল নট বি অ্যালাউড টু সেল দ্য শেয়ারস। ঠিক আছে? তার মানে কি, একে ধরে রাখা, এই কোম্পানিকে ধরে রাখার একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ, টার্ন ওভার কমানোর একটা।
ঠিক আছে? ওকে, দেন ফ্যান্টম শেয়ার্স, এটা অনেকটা স্টক অপশনের মতোই, দ্যাট ইজ এটা শেয়ার নয়, ইটস লাইকলি যেটা নাম ফ্যান্টম। ফ্যান্টম শেয়ার্স দ্যাট ইজ ভৌতিক একটা নাম আর কি, এর কোনো এক্সিস্টেন্স নেই। হ্যাঁ, তার মানে এটা একটা কন্ট্রাক্ট বিটুইন দ্য ওনার, দ্যাট ইজ আ বোর্ড অফ ডিরেক্টর, দ্যাট ইজ ওনার্স অ্যান্ড দ্যান এমপ্লয়িজ। যে তোমাকে ধরো 5 বছরে, আবারই আমরা অপশনের মতো বলতে পারি যে 5 বছরের জন্য শেয়ার দেওয়া হবে, কিন্তু এই ফ্যান্টম শেয়ারটা হচ্ছে সার্টেন 5 বছর যখন ম্যাচিউরড হবে, হ্যাঁ, তখন ওরা যে প্রাইস মার্কেটে অ্যাভেলেবেল থাকবে, হ্যাঁ, সেই প্রাইসে তোমাকে সেটা, আহ, এটা একটা অপশন, সেই প্রাইসে তোমার এক ইকুইভ্যালেন্ট ক্যাশ দিয়ে দেওয়া হবে, কোনো শেয়ার ডিস্ট্রিবিউট করা হবে না। দ্যাট ইজ আ ফ্যান্টম শেয়ার্স, জাস্ট এটা রেকর্ড করা হবে বইতে, এই যা। আর অ্যাকচুয়াল শেয়ারের যে মালিকানার এক্সিস্টেন্স থাকবে না, এটা এক্সিট করবে না। কেমন? নাম্বার অফ শেয়ার্স ফর বুক কিপিং পারপাস অনলি। শেয়ার তোমাকে মানে রেকর্ড থাকবে যে তোমাকে 500 শেয়ার দেওয়া হলো, বাট অ্যাকচুয়ালি ইউ উইল নট গেট এনি কাইন্ড অফ শেয়ার অফ দ্য কোম্পানি। তাহলে কন্ট্রাক্টটা কি হলো, যে সার্টেন পিরিয়ডের পরে যে শেয়ারের প্রাইস, হ্যাঁ, বাজারে যে ফেয়ার প্রাইস যা হবে, ইকুইভ্যালেন্ট ক্যাশ তুমি ওই সময় পেয়ে যাবে, সার্টেন ওই পিরিয়ডের পরে পেয়ে যাবে। দ্যাট ইজ দ্য ফ্যান্টম শেয়ার্স। কেমন? তো ইউজুয়ালি the executive is entitled to receive an award equal to the appreciation in the market value of the stock since the date of award. বুঝতে পারছো? কথা বুঝতে পেরেছো? At the end of a specified period, say 5 years, the executive is entitled to receive an award equal to the appreciation in the market value of the stock price. Stock market value of the stock since the date of award. বুঝতে পেরেছো? তো সাধারণত এই মানে শেয়ারের প্রাইস ওই সার্টেন পিরিয়ডের পরে ধরে নেওয়া হয় যে এটা প্রাইস ইনক্রিজ করবে, বা এটা যে প্রাইস ইস্যু করা হচ্ছে তার চেয়ে বাড়বে, অ্যাপ্রিসিয়েশনের কথা বলা হচ্ছে। মার্কেট প্রাইস বাড়লেই তুমি ওই কোত্থেকে, ইস্যু ডেট থেকে, হ্যাঁ, সার্টেন পিরিয়ড পরে মার্কেটে যে প্রাইস থাকবে সেই প্রাইসে তুমি ইকুইভ্যালেন্ট প্রাইস তুমি দিয়ে দিবে টু দ্য এমপ্লয়ি, বাট অ্যাকচুয়ালি নো শেয়ারস বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য এমপ্লয়িজ। এমপ্লয়িদেরকে কোনো শেয়ার ডিস্ট্রিবিউট করা হবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্যান্টম শেয়ার। বুঝতে পেরেছো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্যান্টম শেয়ার এন্ড স্টক অপশন? হ্যাঁ, জি স্যার, বুঝা বুঝতে গেছে। পেরেছো? জি স্যার। जी सर बुझा गया অপশন এবং ফ্যান্টম শেয়ারের মধ্যে ওখানে শেয়ার ডিস্ট্রিবিউট করা হবে, এখানে শেয়ার দেওয়া হবে না, শেয়ার ইকুইভ্যালেন্ট ভ্যালু দেওয়া হবে। দ্যাটস দ্য ফ্যান্টম শেয়ার। হ্যাঁ, দেন স্টক অ্যাপ্রিসিয়েশন রাইটস, এটা অলমোস্ট ফ্যান্টম শেয়ারের মতোই, হ্যাঁ, কিন্তু এখানে ক্যাশ পেমেন্ট করা হবে, তবে স্পেসিফিক্যালি ইনক্রিজ প্রাইসে দেওয়া হবে। এটা হচ্ছে ডিফারেন্স ফ্যান্টম শেয়ার এবং স্টক অ্যাপ্রিসিয়েশন রাইট। দ্যাট ইজ যখনই শেয়ারের দাম বাড়বে, এই the employee respective employees as a right to just have this the that is a return equivalent to that is increased price. The শেয়ারের যখনই দাম বাড়বে তখনই সে এটা তোমার একটা obviously in a future date, in a specific future date, যখন শেয়ারের দাম বাড়বে তখন ওই বাড়তি দামই শেয়ারের ইকুইভ্যালেন্ট ক্যাশ পাওয়ার জন্য তার অধিকার থাকবে। Stock appreciation right is a right to receive cash payments based on the increase in the stock's value from the time of the award until a specified future date. Come on. And performance share, so simply that based on performance. তো এখন যে পারফরমেন্স এর লং টার্ম দ্যাট ইজ স্টক প্রাইস যদি বাজারে ইনক্রিজ করে, মার্কেট শেয়ার রেজ করে, কেমন, হ্যাঁ, স্টক দ্যাট ইজ তোমার মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়ে, তার উপর ভিত্তি করে পারফরমেন্স শেয়ার ডিক্লেয়ার করা হচ্ছে। এটা ওই যে আমরা শর্ট টার্ম পারফরমেন্স যেরকম ক্যাশ বেনিফিট দেওয়া হচ্ছে, শর্ট টার্ম ইনসেন্টিভ প্ল্যানের মতো, এটা ওখানে দেওয়া হচ্ছে ক্যাশ, এখানে দেওয়া হচ্ছে স্টক। কেমন? এই সো performance shares and performance units almost the same. In performance unit plan, a cash bonus is paid when
specific long-term targets are attained. This plan thus combines aspects of stock appreciation rights and performance shares. ঠিক আছে, দুটো একসাথে করে পারফরমেন্স ইউনিট। হ্যাঁ, দেন হচ্ছে তোমার ইনসেন্টিভস ফর কর্পোরেট অফিস অ্যান্ড ইনসেন্টিভ ফর বিজনেস ইউনিট, কেমন ম্যানেজার্স। একটা হলো কর্পোরেট অফিসের জন্য ইনসেন্টিভস অ্যান্ড বিজনেস ইউনিট ম্যানেজার ইনসেন্টিভ। এই দুটো জিনিস তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এই দুটো পড়বে। ওকে, যে সিইও কম্পেনসেশন কি হবে, ওটা কম্পেনসেশন কারা সেট করবে, হ্যাঁ, বিজনেস ইউনিটের কম্পেনসেশন কি হবে, এটা কারা সেট করবে, হ্যাঁ, কি কি ওরা দুটোই পেতে পারে, হ্যাঁ, শর্ট টার্ম বেনিফিট এবং লং টার্ম বেনিফিট। তো কর্পোরেট অফিসে সিইওদেরকে ইউজুয়ালি যে লং টার্ম তোমার সাধারণত লং টার্ম পারফরমেন্স বোনাস দেওয়া হয় বা স্টক অপশন দেওয়া হয়। আমাদের দেশে তো এটার প্র্যাকটিস নেই, আমরা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কথা বলছি বা ফরেন প্র্যাকটিসের কথা বলছি। ইউজুয়ালি সিইওরা সেখানে স্টক অপশন ওরা ওটা প্রিফার করে, স্টক অপশন অর এনি কাইন্ড অফ the benefit by having that is what the company share, company's ownership। ঠিক আছে, ওনারশিপের উপরে ওরা কি বলে প্রেফারেন্স দেয় কারা, সিইওরা। কিন্তু দুটি প্রযোজ্য, একটা শর্ট টার্ম অথবা লং টার্ম, দুটোই ওরা পেতে পারে। কেমন? তো সো কর্পোরেট অফিস অ্যান্ড বিজনেস ইউনিট অফিসের তোমার ইনসেন্টিভ প্ল্যান কিরকম হবে, বিজনেস ইউনিট ম্যানেজার্স, সেটা তোমরা তোমাদের জন্য আমি রেখে দিলাম, এটা তোমরা নিজেরা পড়বে প্লিজ। আমরা পড়ে চলে যাই। এই যে দেখো এখানে একটা লিস্ট দেওয়া আছে, এটা নিয়ে একটু বলতে পারি যে এই বিজনেস ইউনিট ম্যানেজার যারা কি ধরনের বেনিফিট পেতে পারে। দেখো, ইনসেন্টিভ কম্পেনসেশন ডিজাইন অপশনস ফর বিজনেস ইউনিট ম্যানেজার, কতগুলো অপশন দেওয়া আছে, টাইপ অফ ইনসেন্টিভ, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল দুটোই আছে। ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডস দেখো, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল রিওয়ার্ডস, হ্যাঁ, তারপর সাইজ অফ বোনাস রিলেটেড টু স্যালারি, কি আপার কাট অফ, লোয়ার কাট অফ, বোনাস বেসড অন, বোনাস দেওয়া হচ্ছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া, মানে মোটামুটি এই চার্টের টোটাল পিকচারটা চলে এসছে যে কিভাবে এবং কি ধরনের বেনিফিট দেওয়া হয়, ইনসেন্টিভ দেওয়া হয় টু দ্য বিজনেস ম্যানেজার। কেমন? ফর্মুলা বেস, সাবজেক্টিভ, দেন কি ফর্ম অফ বোনাস, যে বোনাস তোমার ক্যাশ হতে পারে, স্টক অপশন, ফ্যান্টম শেয়ার, পারফরমেন্স শেয়ার, সবগুলি এখানে ইনক্লুডেড। বিজনেস ম্যানেজারকে যে কোনো মানে টাইপ অফ তোমার ইনসেন্টিভ দেওয়া হতে পারে। ঠিক আছে, এটা একটু ডিসকাশন আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, পারফরমেন্স বেসড হলে কি হবে, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখে থাকো একটা পারফরমেন্স বেসড পে, একটা হলো ফিক্সড পে। এই দুটা জিনিস আমাদের দেশেও অ্যাপ্লিকেবল আছে। ফিক্সড পে কালচারটা হচ্ছে আমাদের সাধারণত আমরা একটু আগে যেটা বলছিলাম, যেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন বা ন্যাশনালাইজ ইনস্টিটিউশন সেগুলোর ক্ষেত্রে ফিক্সড পে স্ট্র্যাটেজিটা বেশি কার্যকর। আর পারফরমেন্স বেসড পে সেটা তোমার বেশি কার্যকর হচ্ছে প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর আছে কম, যেগুলো প্রফিট ওরিয়েন্টেড সেখানে। আর ম্যাক্সিমাম সেটা অ্যাপ্লাইড হয় কোথায়, প্রাইভেট সেক্টরে মোস্টলি অ্যাপ্লাইড হয়। কেমন? এখানে দেখো সিস্টেমটা কি, প্রথমে রিক্রুট গুড পিপল, ফিক্সড পে বলছে আগে ভালো গুড পিপল, আগে ওদের যাচাই বাছাই করে ওদের নিয়োগ দেওয়া হোক, তারপর ওদেরকে পে করা হোক। হ্যাঁ, পে করলে ওদের কাছ থেকে পারফরমেন্স পাওয়া যাবে, এটা হচ্ছে ফিক্সড পে। আর পারফরমেন্স বেসড বলছে না, আগে তুমি নিয়োগ দেওয়ার পরে ওদের পারফরমেন্স মেজার করো, তারপর ওদেরকে ভালো পে করো, পে দ্যাম ওয়েল ইফ পারফরমেন্স ইজ অ্যাকচুয়ালি গুড। এই হলো ডিফারেন্স, বুঝতে পারছো? ফিক্সড পে এবং পারফরমেন্স পে এর মধ্যে এটা ডিফারেন্ট। আবার দুটো কম্বিনেশনও আছে, ফিক্সড পে অ্যান্ড পারফরমেন্স বেসড পে। এটা দুটো কম্বিনেশন কি, ফিক্সড পে বেসিস তুমি একটা ফিক্সড অ্যামাউন্ট অফ, আমরা যে বল তিনটা কম্পোনেন্ট পেয়েছিলাম, স্যালারি, বেনিফিট অ্যান্ড ইনসেন্টিভ, তিনটে কম্পোনেন্টস যে ইনক্লুডেড, সেটা কম্বাইন্ড পে সিস্টেম। বুঝতে পেরেছ? এটা টু ফিলোসফিজ অন ইনসেন্টিভ কম্পেনসেশন, এটাকে দুটাকে যখন কম্বাইন করা হয়, এটা কম্বাইন্ড ফিলোসফি হয়ে যাবে। কম্বিনেশন অফ দিস টু, বোথ ফিক্সড পে অ্যান্ড পারফরমেন্স পে আর ইনক্লুডেড দেয়ার। কেমন? এখানে তোমার স্যালারিও থাকবে একটা, এবং পারফরমেন্সের উপর বেসিস করে তোমার ইনসেন্টিভ থাকবে, আবার বেনিফিটও থাকবে, রিটায়ারমেন্ট বেনিফিট বা হেলথ কেয়ার বেনিফিট, অল আদার পারকুইজিস। বুঝতে পেরেছো? তা আমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি এখানে আছি বা ধরো অটোনোমাস বডিতে আমরা যারা আছি, ওদের পেমেন্ট স্ট্রাকচার অনেকটা ফিক্সড পে। এখানে আমরা একটা পার্মানেন্ট স্যালারি পাচ্ছি মান্থলি, তারপর পারকুইজিস বেনিফিটস পাচ্ছি, আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট আছে, হেলথ বেনিফিট যদিও নেগলিজিবল, তারপর এটা আছে বলা যাবে, এবং পারকুইজিস, আমরা পারকুইজিস পাচ্ছি।
কিন্তু ইনসেন্টিভ এখানে যে বললাম কমন ইনসেন্টিভ, কমন দুটো ইনসেন্টিভ। এখন গভর্নমেন্ট অবশ্য এর বাইরেও একটা ইনসেন্টিভ ডিক্লেয়ার করেছে, সেটা ওই যে বৈশাখী ভাতা। হ্যাঁ, এখানে গভর্নমেন্ট এমপ্লয়িরা এটা পায়, বৈশাখী ভাতা হিসেবে পায়। এটা এগুলো ইনসেন্টিভ, রাইট? কিন্তু পারফরমেন্স বেসড হলে সেখানে ইনসেন্টিভটা নির্ভর করছে কিসের উপর? পারফরমেন্সের উপর, কেমন? আর এখানে ইনসেন্টিভটা দেওয়া হচ্ছে কিসের উপর? যে আগেই এমপ্লয়ি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, রিক্রুট করা হবে, তারপর ওদেরকে পে করা হবে। এবং এটার উপর এরপর এতে নির্ভর এতে এই ফিলোসফিতে বিশ্বাস করা হচ্ছে দ্যাট দ্য ইফ দ্য এমপ্লয়িজ আর প্রপারলি পেইড, হ্যাঁ, দেন দে উইল প্রোভাইড দেয়ার রিসোর্স, দে উইল বি মোটিভেটেড টু পারফর্ম ওয়েল। ঠিক আছে? তো এটা বিজনেস ইউনিট লেভেলে সাধারণত প্রযোজ্য। হ্যাঁ, বুঝতে পেরেছ? তো একটু তোমরা দেখবে, আমরা এজেন্সিতে চলে যাই, এজেন্সি রিলেশনশিপ। কেমন? যে এজেন্সি সিস্টেম বা থিওরি, এজেন্সি থিওরি কিভাবে তোমার ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমকে ইনফ্লুয়েন্স করে, দ্যাট ইজ এজেন্সি থিওরির উপর বেসিস করে ইনসেন্টিভের বিষয়ে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম দ্যাট ইজ ডিসিশন নিবে এবং ইনসেন্টিভ ডিজাইন করবে। সো এজেন্সি থিওরি সম্পর্কে আমাদের একটু আইডিয়া নেওয়া দরকার। সো এজেন্সি থিওরি যে অ্যাপ্রোচ, এর মাধ্যমে এটা একটা ইনফ্লুয়েন্স থাকবে ইনসেন্টিভ প্ল্যান। কারণ এজেন্সি থিওরির বিষয়টা আমরা জানি যে এজেন্সি রিলেশনশিপ ক্রিয়েটেড হয় আর এক্সিস্ট করে কোথায়? যে এজেন্সি রিলেশনশিপ কাদের মধ্যে? দ্যাট ইজ তোমার ওনারদের মধ্যে, তাই না? প্রিন্সিপাল এবং এজেন্টের মধ্যে। প্রিন্সিপাল কারা? প্রিন্সিপাল হচ্ছে শেয়ারহোল্ডাররা, ইউজুয়ালি কোম্পানির শেয়ারহোল্ডার হচ্ছে প্রিন্সিপাল। আর আর এজেন্ট কারা? এজেন্ট যারা এক্সিকিউটিভ, যারা, তাই না, একদম সিইও থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত, ওরা হচ্ছে এজেন্ট। ঠিক আছে? তাহলে এদের মধ্যে যে রিলেশনশিপ, এটা কিন্তু এই রিলেশনশিপ সবসময় যে তোমার কি বলে ফেভারেবল থাকবে তা নয়। কিন্তু কেন থাকবে? সাধারণত থাকে না। কেন? কারণ দুজন এদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডেভেলপ করতে পারে এখানে। বুঝতে পারছো? এজেন্সি থিওরিতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডেভেলপ করতে পারে, কারণ দুজনের ডিজায়ার দুরকম। শেয়ার হোল্ডাররা চায় ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ বেনিফিট, তাই না? শেয়ার হোল্ডাররা চায় ম্যাক্সিমাম রিটার্ন। এমপ্লয়িরা কি ম্যাক্সিমাম রিটার্ন চাইবে তখনই যখন এখানে একটা কনগ্রুয়েন্ট স্ট্যাটাস ডেভেলপ করবে। দ্যাট ইজ দেয়ার গোল কনগ্রুয়েন্স, যেখানে এক্সপেক্ট করা যাবে, পাওয়া যাবে, ডিজায়ারের উপর একটা কনসিস্টেন্সি থাকবে। কেমন? তখনই এমপ্লয়িরা ওরা কোম্পানির ম্যাক্সিমাম রিটার্ন এর জন্য এফোর্ট দিতে ওরা রেডি থাকে, প্রস্তুত থাকে। তাহলে এখানে একটা কনফ্লিক্ট, যদি না ওরা প্রপারলি রাইটলি কম্পেনসেটেড হয়, হ্যাঁ, যদি না হয় তাহলে কিন্তু দুজনের গোল দুদিকে, হ্যাঁ, সেটা আর এক জায়গায় ইন্টিগ্রেটেড হবে না, কনগ্রুয়েন্ট হবে না। সো গোল কনগ্রুয়েন্ট ওয়েতে ইন্ডিভিজুয়ালরা যারা মোটিভেটেড হয় টুয়ার্ডস দেয়ার গোল কনগ্রুয়েন্স, সেক্ষেত্রে রোল প্লে করা হচ্ছে, দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম। আর এই ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমকে এই এজেন্সি থিওরি ডিরেক্ট করে, যে হাউ দ্য কম্পেনসেশন অর ইনসেন্টিভ প্ল্যান টু বি ডেভেলপড অর ডিজাইন। বুঝতে পেরেছ? তাহলে এজেন্সি এর এজেন্ট হচ্ছে কারা? যাদের যাদের পারপাস, যারা যারা কি বলে মিট করবে, হ্যাঁ, তারা হচ্ছে এজেন্ট। কাদের পারপাস? মালিকদের পারপাস, শেয়ারহোল্ডারদের পারপাস। তারা তার মানে ইন সেন্স শেয়ারহোল্ডারদের সাবঅর্ডিনেট হচ্ছে তোমার এজেন্টরা, দ্যাট ইজ এমপ্লয়িরা। যদিও এটা সাবঅর্ডিনেট বলা যাবে না, হ্যাঁ, ওদের 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 অবজেক্টিভ, ওদের গোল ক্যারি করার জন্যই এখানে টোটাল এক্সিকিউটিভস এরা ওদের ওদের রোল প্লে করবে। কেমন? তো এখন শেয়ার হোল্ডারকে বলছি আমরা প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল একটা ইউজুয়াল সিস্টেম হচ্ছে প্রিন্সিপাল মনিটর করবে, ডিরেক্ট করবে দা এজেন্ট। এখন ডিরেকশনটা হবে কি দিয়ে? কিভাবে মনিটর করবে? ওদের অ্যাক্টিভিটি যেমন কন্ট্রোল করা হবে, এবং কন্ট্রোলের মধ্যেই আমরা দেখেছি যে দু রকমের অপশন থাকতে পারে। একটা হচ্ছে রিওয়ার্ডিং করা, একটা পানিশমেন্ট করা। কিন্তু কোম্পানির ক্ষেত্রে, প্রাইভেট সেক্টরে সেটা পানিশমেন্টের দিকে না গিয়ে সেটা কি হবে? বিহেভিয়ার অল্টারেশন এর দিকে যাবে। আবার ওদেরকে
হ্যাঁ, ওই যে যেটা কি এটাকে ইন্ডিকেট করে কি, দ্যাট ইজ আ ইনসেন্টিভ ওরিয়েন্টেড হবে, রিওয়ার্ডিং ওরিয়েন্টেড হবে। হ্যাঁ, তো যদি ওরা ভালো পারফর্ম না করে, তো রিওয়ার্ডের পরিবর্তে ওদেরকে কি হবে, ট্রেন্ড আপ করা হবে, স্কিল ডেভেলপের জন্য মানে প্রোগ্রাম সেট করতে হবে। ঠিক আছে, যেটা আমরা বলছি ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। কেমন? তো সো একটা অর্গানাইজেশনের দু ধরনের আমরা প্রিন্সিপাল পেতে পারি। একটা হলো সরাসরি শেয়ার হোল্ডার হলো প্রিন্সিপাল, আর সেক্ষেত্রে সিইওরা হচ্ছে তার এজেন্ট। কেমন? কারণ শেয়ারহোল্ডার কাছে জবাবদি করবে সিইওরা। শেয়ারহোল্ডারদের কাছে প্রত্যেকের কাছে তার জবাবদি করা সম্ভব নয়, তাহলে কাদের কাছে করবে? শেয়ারহোল্ডারদের রিপ্রেজেন্টেটিভের কাছে। তো শেয়ারহোল্ডারদের রিপ্রেজেন্ট করবে কে? শেয়ারহোল্ডারদের রিপ্রেজেন্ট করবে কে? বোর্ড অফ ডিরেক্টরস, তাই না? বোর্ড অফ ডিরেক্টরস এর শেয়ারহোল্ডাররা ওখানে মিট করবে, অ্যানুয়াল জেনারেল মিটিং হবে, সেখানে বোর্ড অফ ডিরেক্টরসরা তার ডিসিশন ডিসক্লোজ করবে এবং শেয়ারহোল্ডার সেটা ডিসকাশনে পার্টিসিপেট করবে, এন্ড ফাইনাল ডিসিশন ওখানে হবে ইন দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং, এজিএম। শেয়ারহোল্ডারদের রাইট আছে এজিএম এ পার্টিসিপেট করা এবং সেখানে রোল প্লে করা, ওদের ওপিনিয়ন প্রেজেন্ট করা। কেমন? এবং ডিসিশনের উপর ইনফ্লুয়েন্স করা। শেয়ারহোল্ডাররা বোর্ড অফ ডিরেক্টর যে ডিসিশন নিয়ে আসবে সেটা ইনফ্লুয়েন্স করবে কারা? শেয়ারহোল্ডাররা। ওদের যদি এসে মনোভূত না হয়, ওরা যদি সেটা এগ্রি না করে, দেন দে হ্যাভ রাইট টু চেঞ্জ, রাইট টু প্লেস দেয়ার ওপিনিয়ন টু চেঞ্জ। কেমন? তো সো শেয়ারহোল্ডার হচ্ছে তোমার এখানে প্রিন্সিপাল, আর শেয়ারহোল্ডারকে রিপ্রেজেন্ট করে বোর্ড অফ ডিরেক্টরস। কেমন? ওরা হচ্ছে প্রিন্সিপাল, আর সিইও হচ্ছে এজেন্ট। আবার এক্সিকিউটিভ লেভেলে যখন ওদের স্ট্র্যাটেজি এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন স্টেজে আসবে, মানে মোট কথা ওয়ার্কিং লেভেলে, অপারেশন লেভেলে, সিইওরা কিন্তু তখন প্রিন্সিপাল হিসেবে কাজ করে, কারণ ওরা মনিটর করে সব সাবঅর্ডিনেটসদেরকে। আর লোয়ার লেভেল ওয়ার্কার যারা, বা বিজনেস ইউনিট ম্যানেজার মনে করো, বা বা এরও নিচে যারা, ওরা তখন এজেন্ট। তো দুরকম মানে এজেন্সি রিলেশনশিপ এখানে কাজ করছে। একটা হলো টপ ওনারদের সাথে টপ লেভেল ম্যানেজমেন্ট, আর টপ লেভেল ম্যানেজমেন্টের সাথে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্কার্স। কেমন? এখন এখন আলটিমেটলি তাহলে তোমাকে সেই অনুযায়ী বেনিফিট স্কিম, ইনসেন্টিভ স্কিম আর ইনসেন্টিভ প্ল্যান ডিজাইন করতে হবে। শেয়ারহোল্ডাররা ডিজাইন করবে কাদের জন্য? সিইওদের জন্য। সিইওরা ডিজাইন করবে কাদের জন্য? দ্য লোয়ার লেভেল এমপ্লয়ীদের জন্য। কেমন? আলটিমেট দ্যাট ইজ এই যে প্ল্যান অ্যাপ্রুভড হবে বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ ডিরেক্টরস করছে সেটা অ্যাপ্রুভাল পেতে হবে। কেমন? বুঝতে পেরেছ? এখন ওদের অবজেক্টিভের মধ্যে বইতে থাকতে পারে, যেরকম ডাইভারজেন্স থাকতে পারে। হ্যাঁ, এবং সেই অনুযায়ী তোমাকে ইনসেন্টিভ প্ল্যান বা প্যাকেজ ক্রিয়েট করতে হবে, ডিজাইন করতে হবে। বুঝতে পারছো? এখন কারণ এজেন্টদের অবজেক্টিভ একরকম, এজেন্টরা চায় রিটার্ন ম্যাক্সিমাইজ করতে। কেমন? কারণ এজেন্ট বলতে এমপ্লয়িরা আবার এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ এমপ্লয়ি আছে। ওরা একদল আছে সরাসরি ডিভোটেড টু দ্য বিজনেস, ডিভোটেড টু দেয়ার ডিউটিস। আবার আরেকদল আছে যে কি বলে ওয়ার্কিং এভার্সন, ওদের কাজ করে, তাই না? তারা কাজ দ্যাট ইজ যে পরিমাণ ইফোর্ট দেয় তার চেয়ে বেশি পরিমাণ রিটার্ন পেতে চায়। তো সো এই বিষয়গুলো সবগুলো তোমার বিবেচনায় রেখেই দেন ইনসেন্টিভ কম্পেনসেশন প্ল্যান ডিজাইন করতে হবে। কেমন? কম্পেনসেশন ডিজাইন করতে হবে। বুঝতে পেরেছ? তারপর রিস্কের মধ্যে দুই ধরনের ডাইভার্জেন্সি দেখা যায়। কারণ সাধারণত এজেন্টরা রিস্ক কি নিতে চায় না। বুঝতে পারছো? রিস্ক প্রেফারেন্সের ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের ওরা রিস্ক নিতে চায়। শেয়ারহোল্ডারের কারণ শেয়ারহোল্ডাররা তো আর টোটাল কোম্পানি এখানে কিভাবে রান করে সেটা নলেজ ওদের মধ্যে নেই। হ্যাঁ, বা ওরা নিতেও চায় না। ওদের একটা এক্সপেকটেশন ম্যাক্সিমাম রিটার্ন। তো সো ওরা রিস্ক নেওয়ার জন্যই ইনফ্লুয়েন্স করে কাদেরকে? এমপ্লয়ীদেরকে। বাট এমপ্লয়িরা তো রিস্ক এভার্স, কারণ ওরা রিস্ক এই দ্যাট ইজ ওরা যে টার্গেট দ্যাট ইজ সেট করবে সেটা অ্যাচিভ করতে না পারলে ফাইনালি ওদের ইম্প্যাক্টটা পড়বে ওদের রিটার্নের উপর, কম্পেনসেশনের উপর। কেমন? সেজন্য শেয়ারহোল্ডাররা যেভাবে রিস্ক নিতে চায়, এক্সিকিউটিভস বা ম্যানেজাররা সেরকম নিতে চায় না। আর যদি রিস্ক নিতেই হয় তাহলে ওদেরকে কম্পেনসেট করতে হবে। তাহলে এখানে এই যে রিস্কের ক্ষেত্রে তোমার একটা এজেন্সির রিলেশনশিপ একটা কস্ট আছে, আমরা বলতে পারি যে এজেন্ট এবং প্রিন্স সাধারণত ওদেরকে যেহেতু স্টকে পেমেন্ট করা হচ্ছে, হ্যাঁ, ও স্টকে ওদের ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। তো সো যদি এজেন্টরা রিস্ক নেয় টু জাস্ট ইমপ্লিমেন্ট এ প্রজেক্ট অর টু কন্ডাক্ট এ প্রজেক্ট, তাহলে সেক্ষেত্রে ওদেরকে হাইলি পে করতে হবে, তাই না? ওদের 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 রিটার্ন বাড়াতে হবে, ওদের পেমেন্ট বাড়াতে হবে। তো সেই কস্টটা কি? এখানে এজেন্সি রিলেশনশিপের কস্ট কি?
এজেন্সি রেজিস্ট্রেশনের কস্ট হচ্ছে দ্যাট ইজ ইনসেন্টিভ অর পেমেন্ট টুয়ার্ডস দ্য এমপ্লয়িজ, মানে কস্টটা কি হচ্ছে, ইনসেন্টিভটা হচ্ছে কস্ট। বুঝতে পেরেছ? কারণ ওইটা তো কমন, স্যালারি এবং বেনিফিট তো কমন, তাহলে এখানে কস্টটা হচ্ছে যে কস্টটা বাড়তে পারে বা কমতে পারে সেটা ইনসেন্টিভস। কেমন? এখন যদি ওরা রিস্ক নেয় তাহলে সেটাকে কস্ট বাড়াতে হবে, তাই না? ইনসেন্টিভ বাড়াতে হবে কাদের? এজেন্টদের। সো রিস্ক, to what extent risks to be borne by the agent, and okay, that must be decided, okay, at what level? The board of directors level. ওরা এমন ভাবে ওদের অ্যাক্টিভিটি ডিজাইন করতে হবে যাতে যাতে এমপ্লয়িরা সেটা কি বলে এক্সিকিউট করতে পারে। বুঝতে পেরেছো? কেমন? আবার আরেকটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডেভেলপ করতে পারে এখানে এজেন্সি থিওরিতে বিটুইন এজেন্ট অ্যান্ড প্রিন্সিপালস। কেন? কারণ হচ্ছে যে ইউজুয়ালি প্রিন্সিপাল দে ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দ্য এজেন্ট। কেমন? একটা কোম্পানির রেজাল্টের ক্ষেত্রে ওদের কন্ট্রিবিউশন কতটুকু, কতটুকু ইফোর্ট আছে, সেটা মেজার করার সাধারণত পর্যাপ্ত সাফিসিয়েন্ট ইনফরমেশন কিন্তু প্রিন্সিপালের কাছে থাকে না, এবং অনেক ক্ষেত্রে প্রিন্সিপাল সেটা জানেও না, তাই না? কোম্পানির মালিক যারা, শেয়ার হোল্ডার যারা, যে কি কোন পলিসি ডেভেলপ করে বিজনেসটা রান করা হচ্ছে, কোন স্ট্র্যাটেজি উপর ভিত্তি করে বিজনেস রান করা হচ্ছে, এটা অনেক প্রিন্সিপালের ধারণা থাকে। তাহলে এখানে ম্যানিপুলেট করার একটা স্কোপ থাকে, বা এখানে দ্যাট ইজ তোমার যে ডিজায়ার অফ দ্য হোম, ডিজায়ার অফ দ্য শেয়ার হোল্ডার, হ্যাঁ, সেটার দিকে তোমার সেটা সাপোর্ট নাও করতে পারে কারা? এজেন্টরা। কারণ এজেন্টরা জানে যে তারা যে প্রিন্সিপালের চায় ওদের ইনফরমেশন, ওরা বেশি ওই বিজনেস সম্পর্কে তাদের ধারণা বেশি, আইডিয়া বেশি, নলেজ বেশি, স্কিল বেশি, হ্যাঁ, তারা ওটা মেলিপুট করতে পারে। এটা একটা এই একটা রিস্ক এখানে থেকে যায়। কেমন? আর ইনফরমেশন অ্যাসাইমেট্রির জন্য বা প্রাইভেট ইনফরমেশনের জন্য অ্যাসাইমেট্রি হচ্ছে কোন ক্ষেত্রে? অ্যাসাইমেট্রি যে প্রপার সাফিসিয়েন্ট ইনফরমেশন যদি প্রিন্সিপালদের হাতে না থাকে, ওরা না জানে, তাহলে এটা ইনফরমেশন অ্যাসাইমেট্রি বলা হচ্ছে। কেমন? আবার অনেক ক্ষেত্রে বেশি জানে যদি কারা? প্রিন্সিপাল, এজেন্টরা, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রাইভেট ইনফরমেশন। হ্যাঁ, প্রিন্সিপালদের কাছ থেকে যদি বেশি ইনফরমেশন এজেন্টদের কাছে থাকে, সেটা বলা হচ্ছে প্রাইভেট ইনফরমেশন। এখন এই ক্ষেত্রে কিন্তু ডমিনেট করতে পারে কারা? এজেন্টরা। কাদেরকে? শেয়ার হোল্ডারদেরকে। কেমন? বুঝতে পেরেছ? তো এইটা এটা যদি হয় তাহলে আলটিমেটলি সাফার করবে কে? কোম্পানি। তার গোল স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন না হতে পারে, তার গোল অ্যাচিভ না হতে পারে। ইন দ্যাট কেস তাহলে কি করতে হবে? ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম সেখানে আসবে, এবং ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের আন্ডারে তোমাকে ওদের 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 যে রিটার্ন, ওদের যে ইনসেন্টিভ, সেটা ডিজাইন করতে হবে। সো দ্যাট যদি ইনফরমেশন অ্যাসাইমেট্রিও থাকে, প্রাইভেট ইনফরমেশনও থাকে, হ্যাঁ, এমপ্লয়িরা, সিইউরা যাতে মিসডাইরেক্টেড না হয়, মিসগাইডেড না হয়। কেমন? মানে মোরাল হেজার্ড ডেভেলপ না করে এলোমেলো। তো সো ওদের কন্ট্রোল করতে হলে তোমার দুটো জিনিস দেখতে হবে। একটা ওদেরকে মনিটরিং বিষয়, হ্যাঁ, মনিটরিং কাদের? সিইও, বোর্ড অফ ডাইরেক্টর করবে সিইওদেরকে, সিইওরা মনিটর করবে কাদেরকে? দ্যার বিজনেস ইউনিট ম্যানেজার এন্ড দ্যার সাবঅর্ডিনেটস। কেমন? এরা ওদেরকে প্রপার ইনসেন্টিভ দিতে হবে, ইনসেন্টিভ কন্ট্রাক্টিং, হ্যাঁ, তাহলে এটা সেট করতে হলে তোমাকে ডেফিনেটলি কম্পিটিটিভ মার্কেটে আদার কোম্পানিগুলো কি ধরনের ইনসেন্টিভ দিচ্ছে সেটা বিবেচনা আনতে হবে। কেমন? তারপরে এদেরকে পার্টিসিপেটিভ হতে হবে ইনসেন্টিভ ডিজাইন করার ক্ষেত্রে। তোমার এজেন্টদের মতামত নিতে হবে। হ্যাঁ, দ্যাট ইজ আ ইনসেন্টিভ কন্ট্রাক্টিং। বুঝতে পেরেছ? হ্যাঁ, হ্যালো, जी सर। ওকে। তাহলে আমরা দেন অবশ্য এই এই যে এজেন্সি রিলেশনশিপ, হ্যাঁ, বা এজেন্সি থিওরি, যে এটাও যে আমরা ইনসেন্টিভ ডিজাইনের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম বা ডিজাইনের ক্ষেত্রে আমরা ইনসেন্টিভ ডিফাইন করছি বা ডিজাইন করছি কনসিডারিং দ্য এজেন্সি থিওরি। এখানেও কিছু লিমিটেশন আছে। ইনফ্যাক্ট আদতে বলা হচ্ছে যে এটার কোনো এক্সিস্টেন্স নেই আসলে। হ্যাঁ, যে থিওরি এটা ডেভেলপ করা হয়েছে, প্রকৃতপক্ষে কোনো প্র্যাকটিক্যালি এটা দেখা যায় না। হ্যাঁ, আসলেও ঠিক তাই। এজেন্সি থিওরিকে বিচার করে কিন্তু ইনসেন্টিভ সেট করা হয় না, ডিজাইন করা হয় না, হ্যাঁ, সাধারণত প্র্যাকটিক্যাল ফিল্ডে। এখানে রিসার্চ তো তাই বলছে, যে যদিও এটা ইনফ্যাক্ট ম্যাথামেটিক্যাল তোমার মডেল ডেভেলপ করে এটা এই থিওরিটা
ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে থিওরিটা ডেভেলপ প্রুফ করা হচ্ছে, ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করে, কিন্তু বাট প্র্যাকটিক্যালি এর কোনো ইমপ্লিকেশন নেই বলা হচ্ছে। কারণ তারপরেও না থাকলেও ফাইনালি বলা হচ্ছে যে তুমি যদি গোল অ্যাচিভ করতে চাও, হ্যাঁ, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে ইউ মাস্ট হ্যাভ অ্যান ইফেক্টিভ ইনসেন্টিভ প্ল্যান। ঠিক আছে? সো দ্যাট এমপ্লয়িজ they are motivated towards the organization's goal, towards achieving the organization goal. কেমন? এই তাহলে এইকে একটু ভালো করে ফোকাস করবে এজেন্সি থিওরির উপর, যে এইটা একটা অ্যাপ্রোচ যেটা ইনসেন্টিভ প্ল্যান ডিজাইন করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে? এবং এখানে কিভাবে সেটা করা হয়, এই নিয়ে একটু ভালো করে পড়বে। কেমন? বুঝতে পারছো? বেস্ট টাইপ অফ ইনসেন্টিভ প্ল্যান ডিজাইন করার ক্ষেত্রে এই এজেন্সি থিওরিটা ইফেক্টিভ, ইউজফুল, যদিও প্র্যাকটিক্যালি এক্সিস্টেন্স কম এর, কেমন, এর প্র্যাকটিস কম। তারপরেও এজেন্সি থিওরি যেহেতু ওখানে এজেন্স এবং প্রিন্সিপাল ওদের রিলেশনশিপ কিসের জন্যে, কোম্পানির গোল অ্যাচিভমেন্টের জন্যে, তাই না? তো সো এটা গোল কনগ্রুয়েন্ট ম্যানারেই ডিসিশনগুলো নিতে হবে। সো এমন ইনসেন্টিভ ডেভেলপ করতে হবে, প্ল্যান ডেভেলপ করতে হবে, সো দ্যাট ওরা ওই গোল অ্যাচিভের প্রতি ডিরেক্টেড হয়, মোটিভেটেড হয়। হ্যাঁ, গোল তারা এমনভাবে মোটিভেট হয় যাতে ওরা গোল, ওদেরও গোল অ্যাচিভ হবে, কোম্পানির গোল অ্যাচিভ হবে। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি এখানে শেষ করে দিতে পারি যদি তোমরা বলো, আর কোনো প্রশ্ন না থাকে। কেমন? এখানে যেমন সিইও কম্পেনসেশন, স্টক ওনারশিপ প্ল্যান কথা বলা হচ্ছে, যে কম্পেনসেট করলেই সাধারণত স্টকে করা হয়, আর সেটার কস্টের কথা বলা হচ্ছে। হ্যাঁ, যেমন কি প্রবলেম ডেভেলপ করতে পারে সেগুলো। আবার বিজনেস ইউনিট ম্যানেজারদেরকে যদি আবার তোমার স্টক দেওয়া হয়, তাহলে সিইওদেরকে তো দেওয়া হয়, ওরা মোটামুটি সরাসরি রিপোর্ট করে কারা, সিইওরা টু দ্য শেয়ার বোর্ড অফ ডিরেক্টর। কিন্তু বিজনেস ইউনিট ম্যানেজার তারা অনেক দূরে, কেমন, ওরা রিমোট এরিয়া, তো এরা রিপোর্ট করে সিইওদের কাছে। তাহলে এখানে বলা হচ্ছে যে বিজনেস ম্যানেজারকে যদি স্টক অপশন দেওয়া হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আরো কি বলে, ওদের পারফরমেন্স মেজার করার ক্ষেত্রে যারা সিইওরা ওদেরকে সরাসরি মনিটর করতে পারে, স্ট্রিক্টলি যে মনিটর করে সেই বিষয়গুলো কথা বলা হয়েছে। কেমন? আর বিজনেস ম্যানেজাররা তো তোমার বলা যায় যে ফিল্ড লেভেল ম্যানেজার, ফিল্ড লেভেল ডিরেক্ট ওদের রিলেশন আছে ফিল্ডের সাথে, মার্কেটের সাথে। কেমন? তো ওরা পারফরমেন্স ওদের মেজার করার ক্ষেত্রে ওরা ইনফরমেশন ম্যানিপুলেট করতে পারে, করার সুযোগ বেশি। ওদেরকে ডিরেক্ট, ওদেরকে স্ট্রং মনিটরিং এর মধ্যে রাখা কথা বলা হয়েছে, হ্যাঁ, কন্ডিকেশনের মধ্যে কথা বলা হয়েছে, যদি ওদেরকে স্টক অপশন দেওয়া হয়। ঠিক আছে? সো এজেন্সি থিওরিটা ভালো করে পড়ো, যে ইনসেন্টিভ ডিজাইনের ক্ষেত্রে ওর রোলটা কি, কেমন, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম কিভাবে এজেন্সি থিওরিকে বিবেচনায় নিতে পারে টু ডিজাইন দ্য ইনসেন্টিভ প্ল্যান। কেমন? তারপরে এখানে যে ক্যারি ওভার কথা বলা আছে, হ্যাঁ, ফ্যান্টম শেয়ার, স্টক অপশন, হ্যাঁ, পারফরমেন্স শেয়ার বা স্টক পার্টিসিপেশন প্ল্যান, এগুলো টিকা আকারও থাকতে পারে, বলা যায় না। হ্যাঁ, দেখে নিও ভালো করে। আর এসএসসি থিওরির উপর ফোকাস করবে বেশি। আর কারো কিছু বলার থাকলে বলো, না হয় আমরা শেষ করে দিব। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জোরে বলো, তোমার কথা তো শুনতে পাচ্ছি না রে। স্যার এখন শোনা যাচ্ছে? একটু দাঁড়াও। হ্যাঁ, বলো। স্যার আপনি তো আমাদেরকে ইয়ার কোয়েশ্চেন দেখতে বলছিলেন, হ্যাঁ, ওখানের মধ্যে তো অনেক ম্যাথ আছে যেগুলো আপনি করার নাই, আর ওই টাইপের ম্যাথ মানে আপনি ক্লাসে দেন নাই, তো ওগুলো কি করতে হবে? দু একটা এক্সাম্পল বলো।
দু একটা বলো যেটা আমরা করি নাই কিন্তু করতে হবে কিনা। জি স্যার, দিচ্ছি। শোনো, ওগুলো ওগুলো করতে আমরা যেহেতু বলেছি যে প্রশ্নটা ক্লাস ওরিয়েন্টেড হবে, তো আমরা যা করেছি ওগুলো ডেফিনেটলি ওগুলো ফোকাস করবে বেশি করে। আর বিগত বছরের প্রশ্নগুলো কনসাল্ট করার চেষ্টা করবে। কেমন? এখন একজন এক্সটার্নাল যদি প্রশ্ন করেন, তো আমরা ক্লাসে কি করেছি সেটা তো আপনি জানেন না, তাই না? জি স্যার। আমরা তো সিলেবাসের মধ্যে ছিলাম, উনিও প্রশ্ন করবেন সিলেবাসের মধ্যে। এখন বিগত বছরের প্রশ্নগুলোতে যে অঙ্ক ধরা একটা আসলো যেটা সিলেবাসের ভেতরে, তো উনি হুট করে সেটা দিয়ে দিতে পারেন এবং এক্সামিনেশন কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে। ইন দ্যাট সেন্স তোমরা ওগুলো কনসাল্ট করবে, একা না পারলে একাধিক ব্যক্তি মিলে সেগুলো করবে। এখন আমরা একেবারেই করিনি সেরকম দুই একটা বলতে পারো, যেটা আমি তখন তোমাদের সাজেস্ট করতে পারি। স্যার ওই যে 2022-এর হ্যাঁ, 2B নাম্বারটা, কি সেটা? মানে স্যার ওইটা এক্স্যাক্টলি আমাদেরকে করানো হয় নাই। হ্যাঁ, 2022-এ আসছে 2B। না টুবিটা কি আমাকে একটু বলো না, এখন তো আমার সামনে স্যার প্রশ্ন নেই। ROI তারপরে EVA এগুলো নিয়ে, মানে ওই টাইপের ম্যাথ ওই গুলো টাইপের আমাদেরকে। যে তোমার কতগুলো প্রজেক্ট দিয়ে, প্রজেক্ট এ জি প্রজেক্ট স্যার। বি এরকম, প্রপোজাল এ প্রপোজাল বি। জি স্যার। হ্যাঁ, করানো হয় নাই কেন? ডিজাইন। ওই যে তোমরা গ্যারিসনের বইতে একটা প্রবলেম আমরা করলাম না, যে তোমার ROI বাড়বে না কমবে, তারপরে তোমার এই স্যার ওটা টার্নওভার বাড়বে না কমবে, এরকম একটা কোশ্চেন ছিল না, হ্যাঁ অনেকটা স্যার, ওই ওটা টাইপ। প্রজেক্ট ছিল না স্যার, পরে সিচুয়েশন ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে তার সিচুয়েশন উপর বেস সিচুয়েশন করে হ্যাঁ আবার চেঞ্জ করতে বলেছে, ওরকম ছিল হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা। তবে এক্স্যাক্টলি হয়তো করিনি ওরকম, বাট কাছাকাছি টাইপের করেছি আমরা, কাছাকাছি কিন্তু আছে এখন ওখানে। হ্যাঁ, তো কনফিউজ তোমরা ছিলাম যে স্যার সব দেখবো কিনা, কারণ এখানে স্যার আবার আমরা যদি আমরা স্ট্যান্ডার্ড কস্টিং বা ভেরিয়েন্সের যে ম্যাথগুলো পে করেছিলাম ওগুলো কাছাকাছি সবই যায় ইয়ার কোয়েশ্চেন সাথে, বা মাস্টার বাজেটও সেম আসে। ফ্লেক্সিবল বাজেট থেকে কোয়েশ্চেন কম্পারেটিভলি কম ছিল ইয়ার কোয়েশ্চেনে, কিন্তু এই ROI EVA এর যে ম্যাথগুলো আপনি যে ম্যাথগুলো করেছেন স্যার, ওখানে আমরা EVA এর ম্যাথ কম্পারেটিভলি কম করেছি, কিন্তু ইয়ার কোয়েশ্চেনে EVA এর ম্যাথ ছিল অনেক, এই জন্য। হ্যাঁ থাকুক না, ইবিএ এর ম্যাথ গুলো যদি থাকে, এখন কিরকম সেটা ইবিএ ক্যালকুলেশন করা তো তোমরা জানো কিভাবে ক্যালকুলেট করতে পারো। জি ইবিএ স্যার, জানি। হিসেব করার সিস্টেম তো তোমরা জানো নাকি, প্রসেসটা তো জি স্যার। জানো। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো অসুবিধা কি, তোমরা প্র্যাকটিস করো, করে দরকার হয় শেয়ার করো গ্রুপে, সবাই মিলে একজনের শেয়ার করবে, প্র্যাকটিস করে গ্রুপে শেয়ার করো, প্রশ্নটা সহ শেয়ার করো, আমি দেখে দিব। তোমরা যদি আচ্ছা মনে করো, কেমন? আচ্ছা তোমরা যদি মনে করো যে না এটা স্যারের সাথে দেখানোর প্রয়োজন আছে, তাহলে তোমরা এটা সলভ করো, করে সবাই মিলে, সবাই বলতে বুঝাচ্ছি যারা তোমরা কি বলে ইন্টারেস্টেড, তো যারা ওরা নিজেদের মধ্যে যোগাযোগ করে এটা সলভ করে শেয়ার করো না, শেয়ার করলে আমি দেখে দিব, সমস্যা নেই। এখন ধরো প্রত্যেক বছরে তো আর একই সিস্টেমে আগানো যায় না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যা বিগত বছরগুলোতে মানে ধরো অ্যাড্রেস করা হয়েছে সেগুলোকে তো সবগুলো এখানে তুলে আনা সম্ভব না, তাই না? স্যার এক তবে আমরা কথায়। যদি ক্লাস সিলেবাসের মধ্যে লেকচারকে থাকা, বেশি এটা হচ্ছে আমরা সিলেবাসের ফোকাস মধ্যে করি আছি। তাহলে হবে না? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার আমরা যদি ক্লাস লেকচারকে বেশি ফোকাস করি তাহলে হবে না, পাশাপাশি ইয়ার কোশ্চেন দেখলাম, কারণ অবশ্যই ক্লাস লেকচারকে ফোকাস করতে হবে একদম, আমি তো বলছি 100%। ক্লাস লেকচার ফোকাস করলে ডেফিনেটলি সেখানে বেনিফিট তোমরা পাবে। এখন তোমরা যদি কোশ্চেনে 100% বেনিফিট পেতে চাও, তাহলে ডেফিনেটলি আরো তোমাদেরকে মানে নলেজের বা তোমার এক্সারসাইজের প্র্যাকটিসের এরিয়া বাড়াতে হবে। তো প্র্যাকটিসের এরিয়া যদি বাড়াতে হয়, তাহলে আমরা ক্লাসে তো আর ইভেন বইয়ের সব অঙ্ক করি নাই, তোমাদের সেগুলো করতে হবে। আরেকটা হলো ইয়ার কোশ্চেন কনসাল্ট করতে হবে। তো ইয়ার কোশ্চেন কনসাল্ট করতে গেলে তুমি তখন দেখবে যে আসলে একেবারে সিলেবাসের বাইরে কিছু আছে কিনা, তাহলে আমাকে বলতে পারো যে স্যার এটা সিলেবাসের বাইরে বা এটা এরকম একদম নাই। হ্যাঁ, কিন্তু সিলেবাসের যদি ভেতরে থাকে তাহলে ওই সময় ওদেরকে ওই স্টাইলই করানো হয়েছে, সেগুলোর উপরও ক্লাস করানো হয়েছে, বুঝতে পেরেছো? ওদেরকে যখন জি করানো হয়েছে সেগুলোর উপর তখন ক্লাস ওইরকমই ছিল। জি স্যার। স্যার কেমন? আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ম্যাথের পার্সেন্টেজ কত থাকতে পারে কোয়েশ্চেনে বা থিওরি, কারণ আমরা টোটাল মিলে প্রায় 17টা চ্যাপ্টার তোমাদেরকে পড়েছি, বলেছি, আমি ক্লাসে অ্যান্টনির বলেছি না বইতে যে প্রায় 13টা। জি এই যে স্যার। একেবারেই শুরুর দিকে হয়তো হুবহু ম্যাথ ছিল, তোমরা দেখে থাকবে 17-18 সালে বা 16 সালে। হ্যাঁ, তখন হয়তো একটা অঙ্ক দেখবে যে পুরোপুরি অঙ্ক করার বিষয়। এরপরে গ্রাজুয়ালি দেখবে যে কোশ্চেন গুলো একেবারেই মানে সোললি সলিউশন ওরিয়েন্টেড না,
এখানে কিছু তোমার ওপিনিয়ন বেসড আছে, তাই না? তোমরা যদি দেখে থাকো কিছু কিছু প্রশ্ন দেখো পরবর্তী বছরগুলোতে এখানে কিছু তোমার মতামত দেওয়ার বিষয় আছে, সাজেশন দেওয়ার বিষয় আছে, এরকম কিছু বিষয় আছে। তা তোমাদেরটাও এরকম যে তোমরা সরাসরি, আমি তো বললাম যে একবার এটা থেকে এটা বের করো, এটাই রেজাল্ট বাইর করো, এরকম না, কিন্তু রেজাল্ট বের করতে হবে, আবার সাথে সাথে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, এটা তো বলেছি। এবং এটা ক্লাসে প্রত্যেকবার বলা হয়েছে, তোমাদের অ্যাটেন্ডেন্স ক্লাসে কম ছিল, আমি কিন্তু ক্লাসে বলেছি যে আমি, এবং বারবার বলেছি ক্লাসে যা বলি সেগুলো তোমরা গুরুত্ব দাও। যেমন আমি বলেছি কথার কথা, যেমন ফ্লেক্সিবল বাজেটে একটা, যদিও এক্সামিনেশন কমিটি সেটাকে রাখে কথার কথা, হ্যাঁ, যে সে এটা রেখে দিল, তা সেটা হলো এরকম যে একটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে, সেখান থেকে প্রশ্নের ভিতরে অনেকগুলো কথা আছে, সেখানে যেমন কোয়ান্টিটেটিভ বিষয়ে তুলে ধরা হয়েছে, সেখানে তো সলিউশন করার বিষয় আছে, এট দ্য সেম টাইম তোমাকে কিছু ডিসক্রিপটিভ আলোচনাতেও যেতে হবে, লেখাতেও যেতে হবে, হ্যাঁ, এরকম। এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু ক্লাসে আলাপ করা হয়েছে, এবং এগুলো অঙ্কের মতোই, তোমাকে যে একবার পৃষ্ঠাভর্তি পৃষ্ঠা লিখতে হবে তা না। বুঝতে পেরেছি না? জি স্যার, বুঝছি। এক কথায় সবকিছুই দেখে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখে যেতে হবে। আর এখন এখন বলো। স্যার মানে আমাদের ম্যাথ তো বেশি, মানে প্র্যাকটিস করতে গেলে, বেশি ম্যাথ প্র্যাকটিস করতে গেলে তো স্যার মানে কনফিউজড হয়ে যাব কেন তখন। কনফিউজ হবা? তোমরা ফর্মুলা ফর্মুলা যেটা শিখেছো বা যা দেখানো হয়েছে তোমাদেরকে সেটা ফলো জি করবা, স্যার। কনফিউজ কেন হবে? তুমি তো অন্য প্যাটার্নের ম্যাথ করতে যাচ্ছ না, এখানে দেখবে যে ইভিএ এবং আর ওয়াই এর যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো এই এর বইতেও আছে, এর নাম কি, আমরা যে অ্যান্থনি পড়ছি, এগুলো খুবই জি সহজ, স্যার। কঠিন কিছু না, দেখে নিও তোমরা। আচ্ছা আর স্যার। তারপরে সলিউশন করো, না হলে তো আমি বলে দিব, তোমার যদি সময় ওকে থাকে তোমরা সলভ করে এটা শেয়ার করে দাও, কেমন, গ্রুপে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে, সবার উপকার হলো, তোমরা যারা ইন্টারেস্টেড। আর ক্লাস ফোকাস করলে তো বললাম যে এখানে তোমরা একেবারে লুজার হবে না। হুম, যেমন স্ট্যান্ডার্ড কস্টে আমরা তো স্ট্যান্ডার্ড কস্ট এন্ড ভ্যারিয়েন্স মনে করো, স্ট্যান্ডার্ড কস্ট এন্ড ভ্যারিয়েন্স এর আমরা একেবারে এলিমেন্টারি থেকে প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম রেকর্ডিং পর্যন্ত গেছি না, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, হ্যাঁ জি স্যার। হ্যাঁ। তো তুমি যদি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করাটা জানো তো সেটা যে কোনো স্টেজে থাকো তোমার করতে করতে, যেমন ক্লাস টেস্টে আমরা একটা অঙ্ক দিলাম, যেটা ক্লাসে আমরা করেছিলাম তার হুবহু একটা অঙ্ক দিয়েছি ক্লাসে, এটা তোমাদেরকে বলেছিলাম যে যেটা মানে এটা সলভ করে শেয়ার করো, তোমরা করো নাই। তা আমি চিন্তা করলাম যে করোনায় যখন, তাহলে অ্যাটলিস্ট সেটার প্রতি তোমাদের অ্যাটেনশন ড্র করা হোক, তো কিভাবে ক্লাস টেস্টে দিয়ে দিলাম। এখন তোমরা ক্লাস টেস্টে না করতে পারলেও পরে প্র্যাকটিস করবা, এরপরও যদি প্র্যাকটিস না করো তাহলে তো আমার কিছু করার নেই, এক্সামিনার আর কি করতে পারে বলো, কেমন? এখন প্র্যাকটিস করলে হুবহু এটা তো তুমি পরীক্ষায় পাবা না, এটা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো তুমি উত্তর করতে পারবে, এলো কথা। প্র্যাকটিস করার সময় তুমি জাস্ট যা আছে সেগুলো মুখস্থ করে নিলে এমন নয়, এটা বুঝতে হবে কার, ওইটার লিঙ্কটা বুঝতে হবে কোথায় কি। যেমন তো ফাইনালি এই প্রশ্নটাতে ছিল যে তুমি ব্যালেন্স শিটের রেজাল্ট গুলো কি হবে, তাই না, ব্যালেন্স শিটের কম্পোনেন্ট গুলো কি কি হবে, তো সেটা তো তুমি এখান থেকে বের করতে পারবা, তুমি ট্রানজাকশন অ্যানালাইসিস করো, আমি ক্লাসে বলে দিয়েছি এবং দেখিয়েও দিয়েছি, সেখান থেকে তুমি ব্যালেন্স শিটের আইটেম গুলো কি কি হবে, কত হবে, সেগুলো তুমি বের করে ফেলতে পারবা, এন্ড ইভেন জি ট্রানজাকশন অ্যানালাইসিস থেকে ওখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে ফেলতে পারবা। জি স্যার। বুঝতে পেরেছো? এখন এমন হলো যে তোমাকে শুধু, তোমাকে এখানে বলেছিল যে তুমি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করো, র মেটেরিয়াল থেকে শুরু করে একদম ফিক্সড ওভারহেড পর্যন্ত ভ্যারিয়েন্স ক্যালকুলেট করো, তো তোমার ওখানে ভ্যারিয়েন্স গুলো দিয়ে দেওয়া থাকতে পারে, তো তোমাকে যদি ভ্যারিয়েন্স দিয়েই দেয়, হ্যাঁ, তাহলে তোমার তুমি অনেকটাই এগিয়ে গেলে, যে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার যে সময়টা দরকার ছিল সেটা হলো না, তুমি ভ্যারিয়েন্স জেনে গেলে। এখন ভ্যারিয়েন্স জেনে যাওয়ার পর তার ইফেক্টটা কি, তার পরবর্তী অ্যাকশন গুলো কি, আমি বুঝাতে পারছি কিনা তোমাদেরকে? তুমি যেমন ওই জি প্রবলেমটাতে স্যার। ভ্যারিয়েন্স বের করে এনে সেই অ্যাকশন গুলো বিবেচনায় নিয়েছো, তার ইফেক্টটা দেখিয়েছো, ভ্যারিয়েন্স গুলো তারপরে কি হয়, হ্যাঁ, তো এগুলো তো ক্লাসে আলাদা আলাদা ভাবে বলা হয়েছে। ওই ক্লাস ওই যখন আমরা তোমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পড়লাম যে ভ্যারিয়েন্সের, হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ড কস্ট সিস্টেম এর অ্যাপ্লিকেশন ইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, হ্যাঁ, বা স্ট্যান্ডার্ড কস্ট সিস্টেম ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পারপাস, এই যেটা পড়লাম এখানে তো আবার বলেছি, ঠিক আছে, এই যে ফেভারেবল আনফেভারেবল ভেরিয়েন্স গুলোর ইম্প্যাক্ট কি, সবগুলো ওভারহেড যদি হয় ওদেরকে কি বলে, আন্ডার ওভার
আন্ডার অ্যাপ্লাইড, ওভার অ্যাপ্লাইড এর বিষয় থাকবে, অনেক কথাগুলো বলেছি না কেমন। তারপরে কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করার সাথে করতে হলে ভেরিয়েন্স গুলো অ্যাডজাস্টমেন্ট কি হবে, তো এগুলোতে ওই অঙ্কটাতে ডিটেইলড আছে। হ্যাঁ, তোমাকে যদি এখন ফ্র্যাকশন করে দেওয়া হয়, একটা পোর্শন দেওয়া হয়, পার্ট দেওয়া হয়, তা তুমি যদি প্র্যাকটিস ভালোভাবে থাকে তুমি পারবে না কেন? অবশ্যই পারবে, না পারার তো কথা নাই। তারপর ধরো যে ওর মধ্যে স্ট্যান্ডার্ড কস্ট সিস্টেম এবং ট্রেডিশনাল কস্ট সিস্টেমের একটা ডিফারেন্স আমরা ক্লাসে বলেছিলাম। তো তুমি যদি তোমার নলেজে থাকে তাহলে প্রশ্ন যেমন ভাবেই হোক তুমি উত্তর করতে পারবে, পারবে কিনা? জি স্যার পারবো। তারপর তোমার ওয়ারেট ডিটারমিনেশনের কথা বলেছিলাম, যে তুমি প্রি ডিটারমিন রেটটা কিভাবে ক্যালকুলেট করো, ওখানে উপাদানগুলো কি, ওখানে কোন কোন পিডিআর এর মধ্যে কি কি অপশন থাকে, পোর্শন থাকে, হ্যাঁ, এই পোর্শনগুলো কেমনি বাইর করবে, তো এগুলো তো ক্লাসে বলা হয়েছে। ক্লাসের বাইরে কোনো কোশ্চেন করা হয় না, এই হলো মূল কথা। আমি বারবার বলছি, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, খুব ভালো, তাহলে অবশ্যই তোমার এই মানে প্রিপারেশনের গন্ডি বাড়াতে হবে। ক্লাসকে 1 নম্বরে রেখে, হ্যাঁ, 2 নম্বরে মানে পুঙ্খানুপুঙ্খভাবে বই কনসাল্ট করা, 3 নম্বর হচ্ছে এই যে ইয়ার কোশ্চেন এগুলো সলভ করা বা কনসাল্ট করা। এই হাতে যদি সময় থাকে তোমরা ডিটেল যারা আছে ওরা করবে, আর যারা বলে না আমরা এত পরিশ্রম করতে পারবো না, ক্লাসটাকে যদি ভালো করে মানে আমি এই করতে পারি, রিয়েলাইজেশন নিতে পারি, তাহলে তুমি, আমি বললাম তো, ভালো করবে, খারাপ করবে না। ভালোর মধ্যে তো অনেকগুলো আছে, ডিগ্রি আছে, তাই না? হ্যাঁ, ভালো কি, বেশি ভালো, খুব ভালো, এরকম কিছু নাকি? গুড, বেটার, বেস্ট, ওখানে তো ডিগ্রি আছে, কি বলো? জি স্যার। হ্যাঁ, আর কি বলতে পারি বলো? আর বলতে পারি স্যার তোমাদেরকে আমাদের প্রশ্ন, আর বলতে পারি প্রশ্নটা তোমাদের দিয়ে দিতে পারি, বলো। স্যার আমাদের এই আপনার বিগত সালের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারলাম স্যার, মোটামুটি এভারেজে 5টা করে ম্যাথ আসতেছে। স্যার ওই ধারা কি অব্যাহত থাকবে, মানে ওইরকম? ওই ধারা অব্যাহত থাকবে কিনা এখন তো আমার মনেও নাই। আচ্ছা, তারপরেও শোনো, তাহলে ওই মানে শোনো ম্যাথের শোনো, এমফাসিসটা আমি দিলে। এটুকু বলতে পারি, যেমন ধরো বাজেটে, স্ট্যাটিক বাজেটটা আমরা মাস্টার বাজেটের কথা বলছি, মাস্টার বাজেটে তো আমি তো বললামই ক্লাসে থাকবে, ফ্লেক্সিবল বাজেট ওখান থেকেও থাকবে। আচ্ছা, ফ্লেক্সিবল বাজেটে আমি এটাও বলেছি ক্লাসে তোমাদেরকে, আর কি বলা যায় বলো? আমরা যে কয়েকটা অ্যাড্রেস করেছি ক্লাসে তার চেয়েও তোমরা এখানে বইতে যা আছে সবগুলো দেখো। কারণ এমন হতে পারে যে তোমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা স্টেম দেওয়া হলো, সেখানে যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো ওই ওই প্রবলেমের না, অন্য অন্য একটা প্রবলেম থেকে এনে যোগ করা হয়েছে তোমাকে, তোমার কমেন্ট জানার জন্য, তোমার অবজারভেশন অথবা ওপিনিয়ন জানার জন্য, হতে পারে। এখন যা দরকার ফ্লেক্সিবল বাজেটে, আমার তো মনে হয় আমি চেষ্টা করেছি ডিটেল তোমাদের সাথে আলাপ করার জন্য। হ্যাঁ, ফ্লেক্সিবল বাজেটের যে বিষয়গুলো আছে ওখানে আমি তো আলাপ করার চেষ্টা করেছি। তো এরকম থাকবে হুবহু, ধরো একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করো, একটা স্ট্যাটিক বাজেট তৈরি করো, এরকম বিষয় তো থাকবে। ফ্লেক্সিবল বাজেট তৈরি করার বিষয় নাও থাকতে পারে, কিন্তু তৈরি করলে কি হবে সেই জিনিসটা তুমি বলবে। এখন একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করার পর মানে ফ্লেক্সিবল বাজেট পারফরমেন্স রিপোর্ট, ফ্লেক্সিবল বাজেট না, ধরো ফ্লেক্সিবল বাজেট তৈরি করে দেন, পারফরমেন্স রিপোর্ট তৈরি করার পর যে তুমি তুমি যে চেঞ্জটা পাও, যে তোমার অ্যানালাইসিসটা, সেটা চাইতে পারে। তো তুমি বাজেট তৈরি না করেও তো অ্যানালাইসিস করতে পারো, পারফরমেন্স রিপোর্ট তৈরি না করে, তাই না? তুমি ফ্লেক্সিবল বাজেট তৈরি করলা, স্ট্যাটিক বাজেট তৈরি করলা, ফ্লেক্সিবল বাজেট পারফরমেন্স রিপোর্ট তৈরি করলা, এটা করে শেষ, এটা নাও, এটা হবে না যে তোমার শুধু ফ্লেক্সিবল বাজেট তৈরি করো। এগুলো তো তোমার 7 সেমিস্টার করে আসছো বা 8 সেমিস্টার করে আসছো, তাই না? তোমরা ওখানে ফ্লেক্সিবল বাজেট তৈরি করে আসছো না? জি স্যার। হ্যাঁ, তো ওখানে পারফরমেন্স রিপোর্টও তৈরি করেছো, ওখানে তৈরি করা পর্যন্তই সার। এখন তৈরি করার পরে তোমার অ্যানালাইসিসটা চাওয়া হবে। তৈরি না করেও তো তুমি অ্যানালাইসিস করতে পারো যে কি হতে পারে, পারো না? তুমি, তোমাদের জানা থাকে তুমি তো সেই অ্যানালাইসিসটা করতে পারবে, পারবে না? জি স্যার, জি স্যার। ইনশাল্লাহ পারবো। আমি তো মনে করি পারবে না, তোমরা যদি পারবা না মনে করো কেমনে হবে এরকম। তো তারপরে ভ্যারিয়েন্সের কথা বললাম, যে ভ্যারিয়েন্সে তো অনেক কিছু আমরা পড়লাম, যেমন ধরো এই যে র মেটেরিয়াল ভ্যারিয়েন্স, এটা যদি প্রাইস ভ্যারিয়েন্স যদি তোমার ফেভারেবল হয়, তাহলে কি পারফরমেন্সকে ভালো বলা যাবে? তো এটার উপর অ্যানালাইসিস তুমি পড়লে পারবা। তারপরে ভ্যারিয়েন্স গুলো যেটা কারা কারা রেসপন্সিবল, হ্যাঁ, এগুলো তোমরা পড়লে পারবা। এগুলো ওই যে মাওয়ানের বইতে পাবা, সুন্দর করে ব্যাখ্যা করা আছে মাওয়ানের বইতে। কেমন? মাওয়ানের বইটা আমি তোমাদেরকে করতে পারি নাই সময়ের অভাবে, মাওয়ানের বইটা খুব সুন্দর করে ওখানে ব্যাখ্যা করা আছে যে ভ্যারিয়েন্স গুলোর জন্য কারা কারা রেসপন্সিবল, তাদের দায় কোথায়। ঠিক আছে?
এখানেও আছে, গ্যারিসনের মধ্যেও আছে। সম্ভব হলে স্যার ওই জাস্ট ওই অংশটুকু একটি স্ক্রিনশট যদি গ্রুপে দেওয়া যায়। ওই কোনটা? বইটা তো আমাদের কাছে নাই স্যার। স্যার এই মাউনের না না, বইটা। তোমার এখানেও আছে, গ্যারিসনে আছে ওইটা 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 ওই স্ট্যান্ডার্ড কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট পার্ট যেটা আর কি। মানের বইটা তোমরা কনসাল্ট করো নাই? দরকার নাই, ওইটা ওটা তো দরকার নেই, দরকার ওইটা নেই। আমাদের কাছে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওখানে আমার হাতে আছে কিনা বইটা, থাকলে আমি ওই পার্টটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব ছবি তুলে। আচ্ছা। তারপরে ধরো ওই যে ব্যালেন্স স্কোর কার্ড, তো ব্যালেন্স স্কোর কার্ড নিয়ে তো অ্যাডভান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ তোমরা ডিটেল পড়েছো আমার মনে হয়। হ্যাঁ, ব্যালেন্স স্কোর কার্ডের যে পার্সপেক্টিভ গুলো এবং এটা যে একটার সাথে আরেকটা লিঙ্ক আছে, এখন এই লিঙ্ক গুলো আমাদের জানতে হবে কিভাবে লিঙ্ক, সেটা তো আমরা ক্লাসে বলেছি, এটা তো ইয়ের বই থেকেও, অ্যান্থনির বই থেকেও দিয়েছি যে কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ এখানে আছে। প্রত্যেকটা পিলার, এখানে যে 4টা পিলার একদম নিচ থেকে শুরু, বেসমেন্ট থেকে শুরু হবে। হ্যাঁ, তোমার কি বলে লার্নিং এবং ইনোভেটিভ যে স্টেজ, সেটা যদি তোমার স্ট্রং হয়, তুমি স্কিল ডেভেলপ হয়, তাহলে এর উপরেরটা ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ স্ট্রং হবে। কেমন? আর ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভে যদি তোমার যেমন ধরো নন ফাইন্যান্সিয়াল ম্যাটার, এখানে প্রত্যেকটা নন ফাইন্যান্সিয়াল। এখানে ধরো তোমার তোমার যদি ডিফেক্ট কম থাকে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এটা এটা ইম্প্যাক্ট এবং রাইট টাইমে তুমি ডেলিভার করতে পারো কথা কথা প্রোডাক্ট। হ্যাঁ, টাইম গুলো মেনটেন করো, সাইকেল এফিসিয়েন্সি বেড়ে যায়, যেমন ডেলিভারি সাইকেল টাইম কমে যায়, তাহলে তোমার এটার ইম্প্যাক্ট পড়বে কিসের উপর? এর পজিটিভ ইম্প্যাক্ট পাবে, আসবে কাস্টমার পার্সপেক্টিভের উপর, কাস্টমার পিলারের উপর। তো কাস্টমার যদি স্যাটিসফাইড হয়, তাহলে এটার ইম্প্যাক্ট কোথায় যাবে? ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে, তোমার ফাইন্যান্সিয়াল রেজাল্ট বেড়ে যাবে। আলটিমেট যে তোমার গোল, যে অবজেক্টিভ, ম্যাক্সিমাইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বা প্রফিট ম্যাক্সিমাইজেশন, হ্যাঁ, তো সেটা নির্ভর করছে কিসের উপর? এই নিচের যে সমস্ত পিলার গুলো আছে তার উপর। তো এই পিলার গুলো যদি স্ট্রং হয়, তাহলে উপরের পিলারটা সুন্দর হবে, স্ট্রং হবে। তো এই যে একটা কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ বলা হচ্ছে, হ্যাঁ, এই রিলেশনটা কেমন সেটা তোমাকে বলা হতে পারে, ডেভেলপ করো, তুমি ডিসকাস করবে, সুন্দর করে ড্র করে আলোচনা করবে। হ্যাঁ, তার ব্যালেন্স স্কোর কার্ডের একটা অঙ্ক গতবার মনে এসছে আমার যদি মনে পড়ে। তো এইখানে আমি ডিটেল যাইনি তোমাদেরকে, তোমরা যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পড়েছো, এটা অঙ্ক ঠিক না, কিভাবে একটা ব্যালেন্স স্কোর কার্ড ডেভেলপ করার কথা বলা হচ্ছে, কিছু রিলেশনশিপ দিয়ে, কিছু ট্রানজেকশন দিয়ে, কেমন, কিছু আইটেম দিয়ে, ইভেন্ট দিয়ে। তো এটা তো তোমরা তো নিশ্চয়ই করেছো, তাই না? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ করেছো না? জি স্যার। হ্যাঁ, এই তো। আর কি, আর তো কোনো আমি বারবার বলছি যে রিপোর্টিং এর এখানে স্ট্যান্ডার্ড কস্ট এন্ড ভেরিয়েন্স রিপোর্টিং, যে প্রবলেমটা ক্লাসে বলা হয়েছে বা তোমাদের টেস্টে দেওয়া হয়েছে, ভালো করে সলভ করবে, কেমন, বুঝে শুনে করবে। এবং রেকর্ডিং এর কথা আমরা দুরকম বলেছিলাম, একটা জার্নাল করেও আবার এখানে যে তোমার ইকুয়েশন সিস্টেম যেটা, হ্যাঁ, ব্যালেন্স শিট ইকুয়েশন সিস্টেম সেটাও করা যায়, ট্রানজাকশন অ্যানালাইসিস, একটু খুঁটি খুঁটি করেছি। ঠিক আছে, আর কি বলা যেতে পারে? তারপরে ওই যে তোমার এই মাল্টিনেশনাল কোম্পানির ক্ষেত্রে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমে আমরা বলেছি তোমাদেরকে যে এক্সচেঞ্জ রেটের ট্রান্সফার প্রাইসিং, তো তোমরা তাও ট্রান্সফার প্রাইসিং ক্লাসে তো আমরা কিছু আলোচনা করেছি, তাই না? ইন্টারন্যাশনাল ট্রান্সফার প্রাইসিং, এইটা তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পড়েছো। যে আমি ট্রান্সফার প্রাইসিং কোনো অঙ্ক বলে রাখি যে আমি অঙ্ক দেইনি, কিন্তু ওই যেহেতু ইতে আছে, কি কোথায় বিগত বছরের প্রশ্নগুলো কোনো না কোনো জায়গায় আছে, সেজন্য একটু কনসাল্ট করতে পারো, কেমন? আর যেটা হতে পারে, যেমন ধরো এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে, যে এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সচেঞ্জ রেটের কথা বলেছি, বিভিন্ন কোর্টের কথা বলেছি, ওখানে নমিনাল রেটের কথা বলেছি, তাই না, রিয়েল রেটের কথা বলেছি, হ্যাঁ, ফরওয়ার্ড রেটের কথা বলেছি। এবং নমিনাল রেট এবং রিয়েল রেটের মধ্যে দুটো এক্সচেঞ্জ রেট যেমন ফিক্স করা হয় কিভাবে, পারচেজিং পাওয়ার পেরিটির উপর। হ্যাঁ, তখন এখন রিয়েল রেট পেতে হলে তোমার ডিপ্রিসিয়েশন এবং ইনফ্লেশন হিসাব করতে হয়, ইনফ্লেশন হিসাব করতে হয়। তো ইনফ্লেশন হিসাব করে আমরা ক্লাসে তো একটা এক্সাম্পল দেখেছি, হ্যাঁ, কিভাবে করা হয়। তো সেগুলো হয়তো মানে তোমাকে চাওয়া হইতে পারে, তুমি এরকম ডিটারমাইন করো কিভাবে করবা। ঠিক আছে, যে ইনফ্লেশন একটা নমিনাল রেটের উপর ভিত্তি করে একটা রেট হচ্ছে, ডিপ্রিসিয়েটেড রেট হচ্ছে, কিন্তু ইনফ্লেশনের উপর রিয়েল রেটটা আসছে, কত পার্সেন্ট ডিপ্রিসিয়েটেড হচ্ছে সেটা বোঝা যায়। আবার এক্সচেঞ্জ রেটের ইফেক্ট গুলো আমরা দেখেছি, ট্রান্সলেশন ইফেক্ট, যেটা আমেরিকার যে তোমার স্টেটমেন্ট 52 মোস্ট প্রবাবলি, তাই না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, 52 উপর যেটা ছিল ট্রান্সলেশন ইফেক্ট, সেটা যদি থাকে এরকম আগে ছিল কিছু অঙ্ক। হ্যাঁ, তারপরে তোমার
ভেরিয়েন্সের মধ্যে আবার এই দেখেছি ওই যে সেলস ভেরিয়েন্স গুলো নিয়ে এসেছিল, সেরকম কিছু অঙ্ক আগের বছর আছে, সেটা তোমাদেরকে দিয়ে দিয়েছি আমি যে কিভাবে করে এবং কি হবে। কেমন? তারপরে তোমার এই আর ওয়াই আর ই আর আই এর মধ্যে আমরা বলেছি যে ধরো তো রেকর্ডিং এর ক্ষেত্রে, রিপোর্টিং এর ক্ষেত্রে বা রেকর্ডিং এর ক্ষেত্রে যদি বুক বুক ভ্যালু হয় অথবা তোমার রিটেন ডাউন ভ্যালু হয়, দুটা ক্ষেত্রেই কিন্তু মিসলিড হতে পারে ম্যানেজাররা কোনো নতুন প্রজেক্ট ডিসিশনের ক্ষেত্রে। যেমন সেখানে সে ইনভেস্টমেন্ট করবে কি করবে না, সেটা যদি বুক ভ্যালু মেথড হয় অথবা ইয়ে হয় তোমার কি বলে রিটেন ডাউন ভ্যালু মেথডও হয়, দুটার ক্ষেত্রেই কিন্তু মিসলিড ইনফরমেশন পাওয়া যেতে পারে। দুটার যে রেজাল্ট আসবে সেটা প্র্যাকটিক্যালের সাথে মানে রিয়েল রেজাল্টের সাথে সেটা ম্যাচ করে না। হ্যাঁ, তো সেইটা তো ক্লাসে আমি দেখিয়েছি। আর এছাড়া কমন যে বিষয়গুলো সেগুলো তো গেরিসনের বই থেকে পড়েছি, আমরা অঙ্ক সলভ করার চেষ্টা করেছি। এছাড়াও যে দুই একটা অঙ্ক যদি থাকে সেটা দেখে থাকবে, সেটা মাউনের বইতে আছে ওর হিন্টসটা, মাউনের বইটা নিয়ে নিও। যদি এরকম দুই একটা গত বছরের প্রবলেম গুলো থেকে দুই একটা একটা দুটো প্রবলেম হয়তো মাউনের বইয়ের মতো থাকতে পারে, যার হিন্টসটা মাউনের বইতে আছে। হ্যাঁ, তোমরা কেউ সেমিনারে গিয়ে যদি তোমাদের সাথে না থাকে, সেমিনারে গিয়ে মাউনের বইটা নিয়ে ওইটা দেখবে, দুই একটা প্রবলেম হয়তো, আমার ঠিক খেয়াল নাই, খুব জটিল না সেগুলো, সহজ প্রবলেম। কেমন? ওখানে হিন্টস গুলো আছে মাউনের বইতে। এই তো। আর কোনো কথা আছে? আর শুরুর দিকে তোমরা দেখবে ওগুলো যে ছোটখাটো কেস থাকতে পারে, আমি বলেছি কোন কোন জায়গা থেকে থাকতে পারে, যে সরি ওই যে সরি রেসপন্সিবিলিটি সেন্টার গুলোর ওখানে আমরা বলেছি। হ্যাঁ, আর ওখানে কয়টা চ্যাপ্টার নিয়ে কয়টা প্রশ্ন তা তো বলেছি তোমাদের। ঠিক আছে? স্যার থিওরি থেকে কেস আসবে? হ্যাঁ, থিওরি থেকে কেস আসবে? ছোট ছোট কেস, এবং কোথায় যদি আসে, কোথেকে আসতে পারে তাও কিন্তু আমি বলেছি। কেমন? অত বড় তোমরা যে পরীক্ষা কেস দিয়েছে ওইগুলো আসবে না, এত বড় কেস দেওয়া হবে না। কারণ আসলে আমাদের সিলেবাসটা অনেক বড়, এখানে কোশ্চেন ডিজাইন করতে হলে অনেক বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। কেস একটা দিয়ে ফেললে আমি অন্যদিকে প্রশ্ন আমার টাচ করতে অসুবিধা হয়ে যায়। সেই জন্য পরীক্ষার ওরকম ডিরেক্ট বড় কেস আমরা দেইনি, তবে অনেকটা কেস বেস, এগুলো তোমাকে আনসার করতে হলে পড়েই আনসার করতে হবে। হ্যাঁ, অত কঠিন না, তুমি যদি কনভার্সেন্ট থাকো তাহলে তোমার জন্য অসুবিধা হবে না, আমি বারবার বলছি। যারা রেগুলার ক্লাস করেছে ওদের জন্য অসুবিধা হবে না। কেমন? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না স্যার, অনেক আচ্ছা আচ্ছা, ডিটেলস শোনো, তোমাদেরকে যে ওই যে বুঝিয়ে দিচ্ছেন। তোমাদেরকে যে এই তোমাদের হোয়াটসঅ্যাপে যে একটা শেয়ার করেছি, এটা স্টার্ন ব্যাংকে আমার বন্ধু আছে, আমিও স্টার্ন ব্যাংকে ছিলাম এক সময়, তো সেই সূত্রে আহ, ওরা মাঝে মাঝে, ও বিশেষ করে আমাকে এরকম বলে যে তোমার স্টুডেন্টদের যদি স্টুডেন্ট ওরা এলিজিবল হয় ওদেরকে একটু সার্কুলেট করো, তাহলে ওরা অ্যাপ্লাই করতে পারে। ওরা হয়তো যেটা ওদের কিছু, এটা একটা স্ট্র্যাটেজি, যেমন ধরো ফর্মাল প্রসেসে গেলে পত্রিকা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, সময়ের বিষয় আছে, এগুলোকে অ্যাভয়েড করার জন্য। হ্যাঁ, এটা একটা স্ট্র্যাটেজি, যে কস্ট মিনিমাইজেশন, মানে খরচ এবং সময় অনেকগুলো আছে, সেটা ক্ষেত্রে ওরা যে পরিচিত জনদের কাছে এই করে, অ্যাপ্রোচ করে। তো সেই হিসাবে সে বলেছে, তারপরে আমি দেখি যে তোমাদের বিবিএ হলেও চলবে, বিষয়টা হচ্ছে তোমার জিপিএ 3 থাকলেই হলো। ওরা মনে হয় অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য চাচ্ছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সিলেকশন পেলে তোমার স্যালারি অ্যারাউন্ড 30,000 হবে, এবং 1 বছর প্রফেশনারি পিরিয়ড, এবং সেই পিরিয়ডটা হচ্ছে তোমার ট্রেনি অফিসার, তোমরা তখন প্রফেশনাল অফিসার হবে আর কি, ট্রেনি অফিসার। তারপরে ওরা জুনিয়র অফিসার ওরা করবে অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে জুনিয়র অফিসার, এবং সেটার জন্য মনে হয় ওদের একটা টেস্ট থাকে। তো টেস্টে যারা ওভারকাম করতে পারবে টেস্ট, ওরা জুনিয়র অফিসার হবে, এবং জুনিয়র অফিসার 1 বছর পরে ওখানে অ্যারাউন্ড 40,000 ওরা দিবে 1 বছর পরে, এলো এলো প্যাকেজ। কেমন? তোমরা কেউ ইন্টারেস্টেড থাকলে সেখানে অ্যাপ্লাই করে দিতে পারো কুইকলি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ,
তো আমরা ক্লোজ করতে পারি? জি স্যার। ওকে, তোমাদের ফর্ম ফিল আপের কাজ শেষ হয়ে গেছে? না স্যার, পেমেন্ট টাকা জমা দেবো। টাকা জমা শেষ হয়েছে না? না স্যার, টাকা জমা তো বাকি আছে আর কি স্যার, বাকি রয়েছে ও, পেমেন্টটা এগুলো বাকি সবাই আছে। তোমরা 1-2 দিনের মধ্যে করে ফেলো, কারণ এর ঝামেলা হয়ে যায় পরে, বুঝছো? তোমরা অ্যাডমিট কার্ড পেতে দেরি হয়, তারপরে এগুলো প্রসেস করতে দেরি হয়। ওইটাই তো তোমরা স্যার, মানে ডিপার্টমেন্টে জমা দেওয়ার পরে ডিপার্টমেন্ট থেকে সাইন করে দিয়েছে 2 সপ্তাহ পরে। তোমরাও একটু শুনো, তোমাদের যদিও এখানে কোনো রোল নেই, তারপরে ওই আকাশের সাথে হ্যাঁ, একটা যোগাযোগ রেখো, অ্যাটলিস্ট তোমরা যাতে আমি এই ওনার অ্যাডমিট সাথে কার্ডটা পেয়ে যাও। হ্যাঁ, রেগুলার টাচে ছিলাম, বলতে বলতে হচ্ছে দিছে আর কি, যে গত এই ইয়াতে দিছিল আর কি। কত বেশি তারপর হচ্ছে আমরা গিয়ে সব এই আমাদের একজন গিয়ে হচ্ছে সবগুলো নিয়ে হলো জমা দিয়ে আসছে আর কি, আমাদের মানে এক এক 2-3 জন গিয়ে ও তো রবিবারে হলে এগুলা। নেওয়ার দায়িত্ব মানে তোমাদের না? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা ওই যে সাথে সাথে আমাদের ফ্রেন্ড কয়েকজন গেছে, গিয়ে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, আমাদের তো ক্লাস ছিল না, তো হ্যাঁ, আলাদা মেয়ে 2-3 জন গিয়ে সব মেয়েদের হলগুলো দিয়ে আসছে, ছেলে একজন হচ্ছে ছেলেদের হলে দিয়ে একদম আসছে একদম সবগুলো। ফাইন, খুবই ভালো। এভাবে তোমরা করে তাহলে সময়টা সেভ করতে পারবে। সময়টা সেভ করে হ্যাঁ যদি স্যার। এনে এখানে কন্ট্রোল অফিসে আবার যায় মনে হয়, কন্ট্রোল অফিস থেকে হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে এখন আসে, ওইখান থেকে কন্ট্রোল অফিস থেকে ব্যাংকে আসে, এরপরে ব্যাংকে আসলেই কেবল পেমেন্ট। তোমরা টাকা দিতে পারবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো টাকাগুলো দেয়া শেষ করে ফেললে, অন্তপক্ষে সপ্তাহখানেক আগে যদি টাকা দেয়া শেষ করতে পারো, তারপরে ওই আকাশের সাথে একটু যোগাযোগ রেখে তোমাদের অ্যাডমিট কার্ডটা পরীক্ষা দেওয়ার আগেই যাতে হাতে পেয়ে যাও, এই বুঝতে ব্যবস্থাটা। এটা পারছি স্যার, তোমাদের যদিও আশা কাজ করতেছি নেই। এই সপ্তাহের মধ্যে স্যার হয়ে যাবে আশা করি, টাকা হ্যাঁ, জমাতে সহ। তোমাদের কাজ না, এটা তোমাদের কোনো রোল নেই, তারপরেও ওকে একটু অ্যাসিস্ট করা আর কি, ওকে মনে করিয়ে দেওয়া, স্যার তাহলে সুবিধা হবে, তোমাদেরই একটু সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, পরীক্ষা অনেক সময় দেখা যায় পরীক্ষা একদম 2টা 3টা চলে যায়, তারপরে এডমিট কার্ড আসে, হ্যাঁ, এমন হয়েছে। এইটা এডমিট কার্ডটা, হ্যাঁ, এটা অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে। তোমরা এডমিট কার্ডটা যাতে হাতে নিয়ে পরীক্ষা হলে যেতে পারো, সেই জি বিষয়টার স্যার। ক্ষেত্রে তোমাদের একটু, আমি বলি ইনডাইরেক্ট, এটা ইনফর্মালি, এটা কোনো ফর্মাল বিষয় নয়, আর তোমাদের এখানে কোনো পার্টিসিপেশন নেই আলটিমেটলি, কিন্তু তারপরেও ওকে একটু করতে পারো যে আমরা এডমিট পাবো কিনা, বা এডমিটের জন্য চলে গেছে কিনা, বা ব্যাংকে আর্লি চলে গেছে কিনা, এগুলো তোমরা যদি যত তাড়াতাড়ি হল থেকে দিতে পারো, তত তাড়াতাড়ি ওই কাজগুলো হবে বলে আশা করা যায়। এবং সেক্ষেত্রে তোমরা একটু ওকে মনে করাই দিতে পারো যে আমাদের এটা আপনারা কন্ট্রোল অফিসে যোগাযোগ করেছেন কিনা বা করছেন কিনা, এরকম বিষয়, মানে ফোর্সলি না, রিকোয়েস্টের সুরে, কেমন? আর কি জি স্যার, একটু টাচে রাখা বা নক কাছে নক রাখ, দিয়ে রাখা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে উপকার তোমাদেরই হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। হুম। তাহলে অ্যাটেন্ডেন্সটা আমরা নিয়ে ফেলি, হ্যাঁ, ফাইনাল অ্যাটেন্ডেন্স আজকে। তো তোমাদের ইতে কলেজিয়েট নন কলেজিয়েটের কোনো প্রবলেম হয়নি তো, না? না স্যার, ইয়া করে নাই, প্রবলেম করে নাই। হ্যাঁ, যারা কবর ছিল সবাই না সবাই স্যার, পেয়েছে, সবাই পেয়েছে। জি স্যার সবাই। জি স্যার। গুড, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তোমরা একটু বলো আজকে স্টুডেন্ট কম আছে মনে হচ্ছে। হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত বলো। Sir, ID 1. হ্যাঁ, স্যার আইডি 2। হ্যাঁ, হ্যাঁ, Sir, ID 6. 6, হ্যাঁ, আইশুর, রাইট। স্যার নেক্সট 10। 10। 11 থেকে 20 বলো। স্যার 13। 12। 12, 13, হ্যাঁ, তারপর Sir, 18. 18, হ্যাঁ, 18, তারপর স্যার 21। আচ্ছা, 20 থেকে 21 থেকে 30 বলো, হ্যাঁ, 21, ঠিক আছে। স্যার 22। 22, 28। 28, Sir 30. 30। তোমরা এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো, তোমরা যারা যদি থিসিস আমার গ্রুপে যারা পড়ে, আমি হয়তো এখান থেকে একটা টপিক দিতেও পারি, বলা যায় না। ভালো করে পড়ো। 31 থেকে 40 বলো। Sir 34. 34, হ্যাঁ,
স্যার 36 স্যার 33 36, 33, স্যার 39 39, স্যার 38 38, 41 থেকে 50, 43 স্যার 45 43, 45, হ্যাঁ 49 49, হ্যাঁ Sir, 46. 46, Yes, sir. হ্যাঁ তারপরে 51 থেকে 60 বলো, 51 থেকে 60, 61 থেকে 70 বলো, স্যার 65 Sir, 68. 65, 68, হ্যাঁ স্যার 62 62, হ্যাঁ আর নেই 72 থেকে 80 বলো, স্যার 73 3, হ্যাঁ স্যার 80 80, হ্যাঁ 72 72, হ্যাঁ আর 82 থেকে 90 বলো, 91 থেকে 100 বলো, স্যার 92 96. 92, হ্যাঁ 96. 96, হ্যাঁ স্যার 99 99, হ্যাঁ স্যার আমি গত ক্লাসটা করছিলাম করছিলা, জি স্যার হ্যাঁ ঠিক আছে তারপর 101 থেকে 110 বলো, 110, 110, 111 থেকে 120 বলো, স্যার 111 হ্যাঁ আর 120 থেকে 130, 130 হ্যাঁ স্যার 32 থেকে 128 ছিল ডিসকানেক্ট হয়ে গেছে আচ্ছা 132, 32 থেকে 40, স্যার 18 সিরিয়ালে 03 ও 40 তো নাই, আচ্ছা 18 সিরিয়াল, হ্যাঁ 03, 03 থেকে বলো 03, 11, আচ্ছা 32, 33, 43, 45, 52, 54, 55, স্যার 55 স্যার হ্যাঁ 63, 64, 67, 69, 73, Yes, sir. 76, 77, 82, 83, 93, 97, 100, 101, 112, প্রেজেন্ট স্যার 115, ইয়েস স্যার 117, 124, 130, না 17 সিরিয়াল 38, Yes, sir. না তুমি তো 1 ফারজানা, ঠিক না, Yes, sir. 1. হ্যাঁ 38 নাই মনে হয় না, আবিদা ইসলাম, ঠিক আছে ওকে ওকে আমরা ক্লোজ করতে পারি, হ্যাঁ আর কেউ বাকি আছো, নাই স্যার বাকি নেই স্যার ওকে ঠিক আছে, হ্যাঁ স্যার থ্যাংক তো ইউ স্যার সবাই
ভালো প্রিপারেশন নাও, ভালো একটা পরীক্ষা দাও, সেটাই আমরা এক্সপেক্ট করি। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন ওকে, স্যার। থ্যাংক ইউ সবাইকে। স্যার দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া মানে হচ্ছে তুমি প্র্যাকটিস করো ভালো করে। জি আচ্ছা, হ্যাঁ, স্যার। দোয়াটা হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবে ভালো করতে পারবে, এটা তত হচ্ছে দোয়া দোয়া। কাজ করবে স্যার। হ্যাঁ, তখন দোয়া কাজ করবে। এক্স্যাক্টলি হ্যাঁ, ভালো প্র্যাকটিস করো। আর কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমরা আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিতে পারবে, কেউ পার্সোনালি দিতে পারবে, যে যেভাবে মনে করো, কোনো সমস্যা নেই। তবে একটু গ্রুপে হলে ভালো, চেষ্টা যেমন করতে যে হবে। সমস্ত সলিউশন আছে তোমরা একটা গ্রুপে দিলে অন্যরা দেখলো, ওদের হয়তো ওরা হ্যাঁ, খেয়াল করলো না, বা এই মানে দিকটা। অন্য কারো যদি সেম প্রবলেম হলে সেটা এখানে পেয়ে গেল। হ্যাঁ, প্রবলেম হলে পেয়ে গেল, বা এটা হয়তো সে খেয়ালও করে নাই, এখন তুমি করাতে হ্যাঁ, সেও এটা জানলো। তো সবার সাথে শেয়ার করা আর কি। হ্যাঁ, এটা এই তোমরা সবাই ভালো করো, সবাই ভালোভাবে পাশ করে মানে পরের স্টেজে যাও, সেটা আমরা আমরা সেটাই প্রত্যাশা করি। এবং তাই নয়, পাশ করার পরে তোমরা একটা ভালো জায়গায় আমাদেরকে রিপ্রেজেন্ট করো, ডিপার্টমেন্টকে, সেটা আমরা চাই। তোমরা তোমরা ভালোভাবে প্রতিষ্ঠিত হলে আমাদেরই সেটা খুশির বিষয় এবং আমাদের গৌরব আলটিমেটলি। কেমন? আমাদের ছাত্রগুলো যদি সব জায়গায় নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, ইনভলভ করতে পারে, এঙ্গেজ করতে পারে, এটা আমাদেরই সুনাম। এবং আমরা এটার জন্য খুব আনন্দ অনুভব করি, আনন্দিত হই। এটাই আমাদের হচ্ছে প্রাপ্তি, বুঝতে পেরেছ? যে তোমরা সবাই দেশের বিদেশের সব জায়গায়, ইভেন এখান থেকে যারা ভালো করে আরো পড়ালেখা করার জন্য বাইরে যাবে, সেটা আমাদের জন্য খুশির বিষয় যে আমাদের একটা গ্রাজুয়েট এখান থেকে গিয়ে বাইরে একটা ইউনিভার্সিটিতে সে ডিগ্রি নিয়েছে, ওখানে রিসার্চ ইনভলভ হচ্ছে, বা কোনো জবে সে কি বলে এঙ্গেজ হচ্ছে, রিক্রুটেড হয়েছে। এগুলো আমাদের প্রত্যেকটাই দেশে বিদেশে যেখানেই হোক, তোমরা এমপ্লয়েড থাকো, সেটা আমরা চাই না। এমপ্লয়মেন্ট বলতে যে অন্যের চাকরি করতে হবে তাও না, সেলফ এমপ্লয়মেন্টও আছে। কেমন? তুমি নিজে স্টার্ট আপ করলে আছে তোমার, বা তুমি উদ্যোক্তা হলে, হ্যাঁ, তুমি একটা এন্টারপ্রেনিউর রিং জব তুমি শুরু করলে, কেমন, এন্টারপ্রেনিউরশিপ দেখালে, তুমি এন্টারপ্রেনিউর হলে, সেটা আমরা সেটা একটা দারুণ একটা কি বলে অ্যাপ্লিকেশন হতে পারে তোমার লার্নিং এ। তো সো আমরা চাই সবাই তোমরা ভালোভাবে এখান থেকে গিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো, establish yourself so that the society societies that is a micro and macro level, everybody can get some benefit or service from you. Okay, this is our expectation. Thank you. Huh? থ্যাংক ইউ Thank স্যার। you. আসসালামু আলাইকুম স্যার। Thank you. Okay.